জি স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্লাইড দেখতেছো? একটা এক্সরে জি স্যার, স্লাইড। স্লাইড দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে। এই তোমরা কালকে যেগুলো পড়ানো হয়েছিল সেগুলো বুঝতে পারছো? আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি স্যার। আহ কালকে ক্লাস ভালো লাগে নাই তোমাদের? না স্যার, ভালো লাগছে স্যার। ওই যে কোলেস্টেটোমাসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে স্যার। ক্লিয়ার হয়েছে? তো কিন্তু তো জি স্যার। তোমাদের উপস্থিতি তো সেটা প্রমাণ করতেছে না। উপস্থিতি প্রমাণ করতেছে যে কালকে ক্লাস ভালো হয় নাই, আজকে আর দরকার নাই ক্লাস করার। কালকে তো 40-42 জন ছিল, আজকে তো সবাই সেই 30-এ নেমে আসলো। তাহলে কি হলো, কি অর্জন করলাম কালকে ক্লাস নিয়ে? তো ক্লাস ভালো হয়নি। ক্লাসে স্টুডেন্ট বাড়ে তখন যখন ক্লাসটা ভালো হয়, আর যখন ভালো হয় না তখন স্টুডেন্ট কমে যায়। এটা হচ্ছে জেনারেল রুলস। স্যার আস্তে আস্তে জয়েন করতেছে স্যার। আচ্ছা, জয়েন করতে বলো ওদেরকে, যদি একটু মেসেজ দেওয়া যায় দাও, কারণ হচ্ছে তোমাদের অস্ত্রী পড়াবো, গুরুত্বপূর্ণ। এখান থেকে আজকের ক্লাস করলে তোমাদের অস্ত্রী হয়ে যাবে মোটামুটি। এবং আজকে যা দেখাবো তোমাদের 5টা স্টেশনের মধ্যে কেমন আছে, কম করে হলেও 3টা, হ্যাঁ, এবং ভাগ্য ভালো থাকলে 5টাই কমন পড়বে। কারণ বিগত কয়েক বছরের কোশ্চেন যেগুলো আছে এগুলো আমি খুঁজে টুজে দেখে এগুলোই পাইছি, এর বাইরে পাইনি, সেগুলো নিয়ে আসছি। তার মানে তোমাদের এখান থেকে যে 2-3টা 3টা 4টা 5টা থাকবে, এটা তুমি শিওর থাকতে পারো। তো শুরু করি তাই না? কারণ আমার তো কাজ আছে অন্য। তোমরা আস্তে ধীরে আসো, না হয় না আসো, এখন কি করতে পারি আর। জি স্যার, আপনি স্যার শুরু করে দেন স্যার। বাকিরা স্যার জয়েন হলে স্যার আবার 5 মিনিট পরে অ্যাড করে নিন। ওকে, তাহলে তোমাদের যে পরীক্ষার প্রথমে রিটেন কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। রিটেন কোশ্চেন নিয়ে আসছি আমি। তো মুশফিক ভাই তোমাদের কি পড়ালো? স্যার হচ্ছে ওই যে অস্পি নিয়ে স্যার কথা বললো, যে অস্পিতে স্যার কি কি থাকবে স্যার, হ্যাঁ, পিকচার কি থাকবে, ইনস্ট্রুমেন্টস কি থাকবে, এক্সরে কি থাকবে স্যার, এগুলোই বলছে স্যার। আচ্ছা। মুশফিক ভাই তো বললাম যে আমি অস্ত্রী ক্লাস পড়াবো, নিয়ে এবার তাহলে অস্ত্রী পড়াইতে স্যার গেল না। কিন্তু স্যার তো ওই যে এক্সরে কোনো স্লাইড দেখায় নাই স্যার। স্যার জাস্ট মুখে বলছে স্যার, ওইভাবে তো স্যার বোঝা আচ্ছা যায়নি বেশি। স্যার আপনি আবার এক্সরে গুলো স্যার, ইনস্ট্রুমেন্ট গুলো স্যার দেখিয়ে দেন স্যার। আচ্ছা, ঠিক আছে। শুরু কোথায়? এটাই শুরু মনে হয়। তো যাই হোক, শোনো, তোমাদের অসপি স্টেশন থাকবে কয়টা? তোমাদের আইএনটি তে সে মোট 5টা স্যার। আইতে 10টা 5টা, স্যার। ইএনটি তে 5টা, হ্যাঁ, এবং ইএনটি হচ্ছে সেকেন্ড ইসে থাকে, মানে 1 থেকে 5 পর্যন্ত থাকে হচ্ছে আই, 5 থেকে 10 থাকবে ইএনটি। এভাবেই প্রতি বছর দেয়, তোমাদের হয়তো সেভাবেই দিবে। 2 নম্বর কথা হচ্ছে প্রতিটার জন্য সময় কত মিনিট? এখানে দেখো লেখা আছে, এটা লেখা নেই, লেখা তো থাকার কথা। সময় কত মিনিট বলো তো? এই দেখো, স্যার 5 মিনিট স্যার। এখানে 5 মিনিট। আর মার্ক কত? 4 স্যার। 4। ঠিক আছে, মার্কস থাকে 4, সময় থাকে 5 মিনিট। হ্যাঁ, মার্কস থাকে 4, সময় থাকবে 5 মিনিট। এবং এগুলো তোমার এই সময়ের মধ্যেই করতে হবে, এই সময়ের মধ্যেই করতে হবে। এবং তাহলে 10টা স্টেশনে তোমাদের টোটাল কত সময় থাকতেছে? 10টা স্টেশনে কত সময় থাকতেছে 40 তাহলে? 40 মিনিট 40। স্যার। এবং মার্কস থাকতেছে কত? 10টা স্টেশনে 50 মিনিট, 5 মিনিট স্যার করে মার্ক না? 40 স্যার। জি মার্কস স্যার। থাকতেছে 40 মিনিট, 4, 40 মার্ক। তাহলে আর বাকি 60 মার্ক হয়ে গেল।
বাকি 60 মার্ক হয়ে গেল। স্যার পেপার 1 এ মনে হয় স্যার। পেপার অনে, হ্যাঁ ওদের বা- কিন্তু জি স্যার। পেপার অনে ওদের হচ্ছে কত মার্কস? 60 মার্কস। এক একটা স্টেশনে কত? 6 করে। ওদের এক একটা স্টেশনে কত করে? 6 করে। তো 6 যদি হয় তাহলে ওখানে 60, এখানে 40। এই দুইটা মিলেই তোমার অস্পির পাস হবে, একটা দিয়ে না কিন্তু। দুইটা মিলে তোমাকে কত পাইতে হবে পাস করার জন্য? কত পাইতে হবে দুইটা মিলে? হবে স্যার 60 60 স্যার। 60 পেতে হবে, 60 পেতে হবে, হ্যাঁ। তো এটাই হচ্ছে থিওরি। স্যার অসপি থেকে স্যার টোটাল নাকি স্যার আলাদা আলাদা স্যার, যে 40 এর টোটাল মধ্যে স্যার? কোনো কিছুই আলাদা পাস নেই, তোমাদের সবকিছুই পেপার অনের সাথে। অসপিতে যেমন 40 আর 60, ভাইভাতেও দিবা, এখানে দিবা হচ্ছে 40 আর ওখানে দিবা 60। শর্ট কেসেও এখানে 40 ওখানে 60, এভাবেই। বুঝতে পারছো? ওদের 60% মার্কস, আমাদের 40% মার্কস, জি স্যার। পাস হবে। যেমন তুমি ভাইবা দিবা, ওখানে দিবা কত? 60 মার্কের দুইটা বোর্ড দিবা ভাইবা, 30-30-60। আর আমাদের দুইটা বোর্ড দিবা, মানে আইএনটি, আইতে একটা বোর্ড 20, ইএনটি তে একটা বোর্ড 20। এই 20-20-40। আর সার্জারির বোর্ড গুলাতে হচ্ছে 30, দুইটা বোর্ড দিবা ভাইবা 30-30-60। এই টোটাল 60 আর 40 এর মধ্যে তোমাকে কত পাইতে হবে? মানে 100। এই 100-র মধ্যে তোমাকে পাইতে হবে 60। বুঝতে পারছো? সাপোজ তুমি আইএনটি তে 40-এ 40 পাইলা, তাহলে তোমাকে সার্জারিতে কত পাইলে পাস হয়ে যাবে? 20 পেপার অনেক 20 পেলেই পাস। কথা বুঝতে পারছো? পাস কিন্তু সব একসাথে। এই যে অস্ত্র দিচ্ছ, এটা দুইটা মিলে একসাথে, মানে আলটিমেটলি পরীক্ষা আলাদা, সবকিছু আলাদা, টেবুলেশন আলাদা। টেবুলেশন অবশ্য গত 2 পরীক্ষা একসাথে করতেছে বসে, কিন্তু বোর্ডে গিয়া মার্ক একসাথে যোগ হবে। এখানে কয়েকটা পার্ট থাকে, একটা রিটেন, একটা অসপি, একটা হচ্ছে ক্লিনিক্যাল, ভাইবা, হ্যাঁ। এই 4টা পার্ট, 4টা পার্টে আলাদা আলাদা পাস, এবং প্রত্যেকটা এই যে পেপার 1 আর পেপার 2 মার্ক মিলাইয়া 60 হইতে হবে। অসপিতে 60 হইতে হবে, বা ভাইভাতে 60 হইতে হবে, হ্যাঁ। যেটা দুইটা যোগ হবে, এটা কিন্তু আলাদা পাস না। পরীক্ষা দুইটা আলাদা হলো, পাস কিন্তু একসাথে। টোটাল 500 মার্কের পরীক্ষা। সার্জারি তোমার টোটাল 500 মার্কের পরীক্ষা, হ্যাঁ। এখানে 300 পাইতে হবে। 300 পাইলে কি হবে? 300 পাইলে হবে না, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা। অসপিতে আলাদা পাস করতে হবে, ভাইভাতে আলাদা পাস করতে হবে, রিটেন আলাদা পাস করতে হবে। কথা কি বুঝতে পারছো, না কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, তাহলে এই দেখো, প্রথমে আসি কি কি থাকে। একটা অসপিতে, ইএনটিতে তোমার 5টা জিনিস থাকবে, পড়ায় চলে যায়। 5টা জিনিসের মধ্যে প্রথমত থাকবে হচ্ছে যে এক্সরে থাকবে। এক্সরে, এক্সরে তো এক্সরে টোটাল কয়টা থাকে? 5-7টা পড়লে পরে দেখা যায় একটা দুইটা একটা কমন পড়ে যায়। কয়টা? 5-7টা, বেশি মধ্যে সাধারণত দেখি দেয় না। তো তার মধ্যে এই যে একটা দেখো, সেটা হচ্ছে কি, এই দেখো কি কি এক্সরে আমার নিয়ে আসছে। একটা হচ্ছে কি, এই যে এই একটা দেখো কি কি আছে। এটা চিনতে পারছো কি? পেপারের এটা সেবা এটা এটা ডাবল আছে, ছবি তুলছি তো। এই তো এই 2-3-4টা এক্সরে দেখো, বেশিও নেই। এখান থেকে দেখা যাবে যে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি। বাইরেও দিতে পারে, জাস্ট বিগত সালের কোশ্চেন কিছু পাইছিলাম, সেগুলো নিয়ে আসছি আর কি। ঠিক আছে, তো এইটা কি এক্সরে। আচ্ছা, তাহলে দেখো কিভাবে কোশ্চেনটা থাকে। স্টেশন নাম্বার ছিল 8 এক্সরেটা। প্লিজ এক্সামিন দা এক্সরে ইমেজ অ্যান্ড অ্যান্সার দা ফলোইং কোশ্চেন। তাহলে প্রথমে কি করতে হবে? তোমাকে এক্সরেটা দেখতে হবে, এটা কিসের এক্সরে, কোথাকার এক্সরে, হ্যাঁ, এবং এই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে। তো এখন দেখো 1 নম্বর কোশ্চেন কি, ডিসক্রাইব দ্য ফাইন্ডিংস অফ দ্য এক্সরে ইমেজ। প্রথমে কি বলছে? এটার এক্সরে ইমেজের ফাইন্ডিংস গুলো ডায়াগনোসিস করতে বলছে। কেউ কি পারবা? Yes, sir. This is an X-ray neck, sir. Posterior anterior view, including chest and abdomen.
showing an abnormally rounded radiopaque shadow at the root of the neck. হ্যাঁ, এটা রুট অফ দা নেক। ঠিক আছে, এটা কিন্তু সঠিক। এই এক্সরেটা কি আসলে ঠিক দিছে না ভুল দিছে বলো তো, কে বললা? তোমার নাম কি বলো, এবং বলো যে এই এক্সরেটা ওরা কি ঠিক দিছে কোশ্চেন না ভুল দিছে? স্যার এটা তো মনে হচ্ছে স্যার ফরেন বডি ইন দিস ফেগাস এর একটা এক্সট্রা হ্যাঁ, স্যার। ওরা কি এক্সরেটা ঠিক দিছে না ভুল দিছে? তোমার নাম কি? স্যার আমি পপি স্যার। পপি, হ্যাঁ ভালো। পপি বলো এক্সরেটা কি ঠিক আছে না ভুল আছে? স্যার মনে হচ্ছে স্যার ঠিকই তো আছে স্যার। ঠিকই আছে, কিন্তু এটা ভুলও আছে। ভুল আছে কি এটা দিয়ে দেখো, এটা এক্সরেটা, এটা কি এই এক্সরে দিকে কখনো বোঝা যাচ্ছে এটা কি যে ট্রাকিয়ার মধ্যে না ইসোফেগাসের মধ্যে? এটা কি ফ্যারিংসে, ইসোফেগাসে না ট্রাকিয়াতে? বোঝার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এটা দুইটা ভিউ দেওয়া উচিত ছিল, আর এটা কি ভি দেওয়া উচিত ছিল? ল্যাটেরাল ভিউ। ল্যাটেরাল ভিউ যদি দিত তাইলে বোঝা যাইতো যে যদি ট্রাকিয়ার মধ্যে থাকতো, ট্রাকিয়ার মধ্যে শ্যাডোটা কেমন থাকে, বাতাস সাদা কালো থাকে, আর ফ্যারিংসের শ্যাডো বা ইসোফেগাসের শ্যাডো থাকে হোয়াইট, সফট টিস্যু শ্যাডো, হ্যাঁ রেডিও অপেক শ্যাডো থাকে। তো তাইলে না আমরা বুঝতে পারতাম যে এটা ট্রাকি আছে না ইসোফেগাসে আছে। হ্যাঁ, তো এটা না আছে, এটা কোনো বোঝার উপায় নেই। বোঝা যাচ্ছে ওই যে রুট অফ দা নেকে একটা ফরেন বডি আছে, বুঝতে পারছো? তো আসলে এইরকম ইনকমপ্লিট জিনিস দেওয়া ঠিক না, দিলে কমপ্লিট দিতে হয়। তো তুমি কি বলছো আবারও বলো পপি। স্যার দিস ইজ এ প্লেন এক্স-রে হ্যাঁ neck, plain X-ray neck, sir, posterior view, হ্যাঁ including chest and abdomen, showing an abnormally rounded radiopaque shadow. So radiopaque shadow at the neck of the neck. রুট অফ দা নেক, Root of the neck, sir. রুট অফ দা নেক। হ্যাঁ, এই পপি যেটা বলছে ঠিক এটাই লিখবা, কারণ আর যদি এপি ভিউ বা কি ল্যাটারাল ভিউ দিয়ে দিত, ল্যাটারাল ভিউ দিলে আমরা বলতে পারতাম যে অ্যাবনরমালি রাউন্ডেড রেডিওপেক শ্যাডো ইন দা ট্রাকিয়া অর ইসোফেগাস, যে কোনো কিন্তু আমরা একটা কিছু বলতে পারতাম, হ্যাঁ, অথবা ল্যারিংস। হ্যাঁ, তখন স্পেসিফিক্যালি আমরা বলতে পারতাম। কিন্তু এখন যেহেতু তোমার ওরা ল্যাটারাল ভিউটা দেয় নাই, সেহেতু আমাদেরকে বলতে হবে ওই যে রেডিওপেক শ্যাডো। তো বুঝতে পারছো? তো 2 নম্বরে কি লেখছো? 2 নাম্বার কোশ্চেন দেখো যে হোয়াট ইজ দা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। তো এটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি বলবা? টেল মি সামান। ফরেন বডি ইসোফেগাস স্যার। ফরেন বডি ইন ইসোফেগাস। ফরেন বডি দিয়ে তুমি কি দিতে পারো ব্র্যাকেটে? ইসোফেগাস কেমনে বলবো? মোস্ট প্রবাবলি কয়েন। হ্যাঁ, মোস্ট প্রবাবলি কয়েন। হ্যাঁ, মোস্ট প্রবাবলি ব্র্যাকেটে দিয়ে মোস্ট প্রবাবলি কয়েন ইন দা ইসোফেগাস। হ্যাঁ, তো এইটার যে ওরা যে অ্যানসার শিট পাঠাইছে, এবারও এটা দিছিল লাস্ট পরীক্ষায়। তো অ্যানসার শিটেও ওই লিখছে ফরেন বডি ইন দা ইসোফেগাস। হ্যাঁ, মানে কোশ্চেন যখন পাঠায় সাথে একটা অ্যানসার শিট পাঠায়। তো ওইভাবেই তোমরাও লেখো, ওইটা ওরা ইসোফেগাসে, কয়েন সাধারণত ইসোফেগাসেই আটকায়। তোমরাও যেহেতু ওরা ওইভাবে অ্যানসার শিটে ওইটা ধরেই নেয় যে এটা ইসোফেগাসে, তাহলে ইসোফেগাসই লিখবা, ভুল হবে না। ঠিক আছে, কি করবে এখন, ওদের ভুল তো আমরা ধরতে পারি না। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে যে মেনশন দা বেস্ট পসিবল ট্রিটমেন্ট অফ দিস কন্ডিশন। কেউ আরেকজন বলো কি ট্রিটমেন্ট করতে পারো এটা? বেস্ট পসিবল ট্রিটমেন্ট কি করবা? স্যার রিং কিউরেটিভ করব আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, রিমুভ করব আন্ডার জিএ। রিমুভ করবা আন্ডার জিএ। আচ্ছা ঠিক আছে, রিমুভ অজ্ঞান না করে করা যাবে এটা? অজ্ঞান না করে করা যাবে না, ইসোফেগাসের মধ্যে জিনিস জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। ঠিক আছে, কিভাবে করা হয়? ইসোফেগোস্কোপি করে। যদি ইসোফেগাসে আটকায়, রিমুভাল অফ ফরেন বডি বাই ইসোফেগোস্কোপি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, তো বুঝতে পারছো? মেনশন ফর পসিবল কমপ্লিকেশন অফ সাচ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করতে গিয়ে কি কমপ্লিকেশন হইতে পারে? তুমি একটা ইসোফেগোস্কোপি করতে গিয়ে তুমি কি কি কমপ্লিকেশন করতে পারো? ইসোফেগোস্কোপ দেখছো? লম্বা পাইপের মতো একটা যন্ত্র।
দেখে নিও কত লম্বা, কত জানো, 45 সেন্টিমিটার লম্বা। হ্যাঁ, তোমার দেখলে ভয় লাগবে যে এই যন্ত্র গলার মধ্যে কেমনে ঢুকে। তো নেটে সার্চ দিয়ে দেখো, আমাদের এখানে আছে, একদিন দেখে যাও, লম্বা। তো বলো এটা কি, এই ইসোফেগাস্কোপি করতে গিয়ে পাইপের মতো একটা যন্ত্র, হ্যাঁ, এটা মুখ দিয়ে ঢুকায় আমরা সেই ইসোফেগাসে ঢুকাই দেবো। ইসোফেগাসে ঢুকায় আমরা এই কয়েনটাকে ফরসেপ দিয়ে ধরে বের করে আনবো। তো এটা করতে গিয়ে কি কি কমপ্লিকেশন হতে পারে কেউ বলতে পারবা? স্যার হচ্ছে ইনজুরি টু দ্য ইসোফেগাস হইতে পারে স্যার, সেই হ্যাঁ। ক্ষেত্রে স্যার হচ্ছে ব্লিডিং হইতে পারে, পারফোরেশন হইতে পারে, দেন হচ্ছে চান্স অফ অ্যাসপিরেশন থাকে স্যার। হ্যাঁ, অ্যাসপিরেশন। আর ফ্যারেঞ্জিয়াল ইনজুরি হতে পারে স্যার, ফ্যারিংসে। ফ্যারিংসে ইনজুরি হইতে পারে। মেইনলি আমরা ভয় পাই ইসোফেজিয়াল টিয়ার এর, হ্যাঁ, ইসোফেগাসে গিয়া ইসোফেগাস রাপচার হয়ে যেতে পারে, রাপচার হয়ে হিউজ ব্লিডিং হতে পারে। হ্যাঁ, এবং আর কি হতে পারে, দাঁতের, আমরা ইসোফেগাস্কোপি যখন ঢুকাই যে টিথ টিথ ইয়ে হতে পারে, দাঁত পড়ে যেতে পারে, কারণ এই দাঁতের উপর প্রেসার দিয়েই হচ্ছে ইসোফেগাস্কোপি ইয়া ঢুকানো হয়। হ্যাঁ, তো টিথ ফল হতে পারে, তো এগুলা পড়ে নিবা। ইসোফেগাস যদি রাপচার করো তাহলে কি হবে? ইসোফেগাস রাপচার করলে কিন্তু পেশেন্ট বাঁচানোই কঠিন। হ্যাঁ, যদিও বাঁচে, তার সারা জীবন শেষ। সারা জীবন শেষ মানে কি, রাপচার হয়ে তুমি হয়তো থোরাসিক সার্জন নিয়ে সাথে সাথে রিপেয়ার করলা, কিন্তু এই ইসোফেজিয়াল স্ট্রাকচার ডেভেলপ করবে, তারে হয়তো ওই মুখে নল দিয়ে আজীবন খাইতে হবে অথবা গ্যাস্ট্রোজেনেস্টমি করতে হবে। ইসোফেগাস্কোপি করা কিন্তু খুবই রিস্কি একটা প্রসিডিউর। ঠিক আছে? স্যার কমপ্লিকেশন কয়েকটা বলে দেন স্যার, মানে লিখে রাখি অ্যানসার করে। এগুলাই তো, যেগুলো বললা এগুলোই কমপ্লিকেশন। ঠিক আছে? আচ্ছা, এটা কি দেখো তো, এটা আসছে কবে? 2019 নভেম্বরে। প্লিজ রিড দ্য সাপ্লাই ইমেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ওকে, হোয়াট ইজ দ্য ইমেজ, নেম দ্য ইমেজ, কি এটা ইমেজের নাম কি বলো তো? অ্যাকালেশিয়া কার্ডিয়া মোস্ট প্রবাবলি। নেম দ্য ইমেজ, এটা কি অ্যাকালেশিয়া কার্ডিয়া? স্যার হচ্ছে বেরিয়াম সোয়ালো এক্সরে। বেরিয়াম সোয়াল এক্সরে। হ্যাঁ, দিস ইজ আ বেরিয়াম শলো এক্সরে অফ ইসোফেগাস। দিস ইজ আ বেরিয়াম শলো এক্সরে অফ ইসোফেগাস। তাহলে এটা হচ্ছে নাম। ওকে, ডিসক্রাইব দ্য ফাইন্ডিংস, কি কি ফাইন্ডিংস হতে পারে বেরিয়াম শলো এক্সরে ইসোফেগাস, এটা কি মনে হচ্ছে? ফাইন্ডিংস গুলো বলো তো। পারো? নাম বলে সে অ্যান্সার বলবা। বলো, যে পারো বলো। Sir, narrowing of the lower end of the esophagus giving rise to a tip of the pencil appearance most probably. হ্যাঁ, পেন্সিল, narrowing of the lower end of the esophagus like pencil tip. হ্যাঁ, 2 নম্বরে কি বলবা? দুই নম্বরে বলো, কেউ একজন বলো। Huge dilation of esophagus, sir. হ্যাঁ, and huge dilation of the upper part of the esophagus, upper part of the esophagus। 3 নম্বরে কি বলবা? Feeding defect. there is feeling defect আছে না নাই? এখানে ফিলিং ডিফেক্ট নাই, মানে ফিলিং ডিফেক্ট বলতে বোঝায় যে কার্সিনোমা অফ দ্য ইসোফেগাসে এটা কেমন থাকে, এরকম কোথাও কনস্ট্রিকশন থাকেই থাকে, এখানে কিন্তু স্মুথ, তাই না? এখানে কিন্তু স্মুথ, দেয়ার ইজ নো ফিলিং ডিফেক্ট। তো পেন্সিল টিপ ডিফর্মিটি পাইছি, এবং শোল্ডারিং এফেক্ট বলে এটাকে। হ্যাঁ, যে শোল্ডারের মতো এটা মোটা, হ্যাঁ, শোল্ডারিং এফেক্ট আর হিউজ ডাইলেটেশন অফ দ্য আপার পার্ট অফ দ্য ইসোফেগাস এন্ড পেন্সিল টিপ ডিফর্মিটি। হ্যাঁ, এবং দেয়ার ইজ নো ফিলিং ডিফেক্ট। ওকে, হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস? তাহলে এটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি বলবা? Achalasia cardia. My radiological diagnosis is achalasia cardia. Briefly describe the management plan of this patient. 2 মার্কস। তাহলে কি কি ম্যানেজমেন্ট করতে পারো এটা? কি কি ম্যানেজমেন্ট করতে পারো? কিছু মেডিকেল, কিছু আছে সার্জিক্যাল। অ্যাকালেশিয়া কার্ডিয়া কি হয় বলো তো? পড়ো অ্যাকালেশিয়া কার্ডিয়া? স্যার লোয়ার ইসোফেজিয়াল টোনটা কমে যায়, বেড়ে যায় স্যার। বেড়ে যায়, লোয়ার ইসোফেগাস স্ফিংটারের টোন বেড়ে যায়, লোয়ার ইসোফেগাস স্ফিংটারের
টোনটা বেড়ে যায়। তো এখন আমাদের উদ্দেশ্য কি, এই স্ফিংটারের টোন কমানো আর হচ্ছে পেশেন্টকে খাবার পাস করে দেওয়া। পেশেন্ট কি সিমটম নিয়ে আসে তোমার কাছে, যে খাইলে পরে গলার বুকের মধ্যে আটকায় থাকে এবং পরে দেখা যায় যে এক সময় সে খাবার বমি করে বের করে দেয়, আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল সে বমি করে বের করে দেয়, চেস্ট ডিসকমফোর্ট হয়। পানি আটকায় না, খাবার ফুড সলিড ফুড বেশি আটকায় না পানি বেশি আটকায়? পানি বেশি আটকায়। কারণ প্রথমে পানি পরে অ্যাডভান্স স্টেজে হ্যাঁ, প্রথমে পানি পরে অ্যাডভান্স স্টেজে পানি বেশি আটকায়, কারণ পানি এসে চুপ করে এখানে বসে থাকে। সলিড ফুড হইলে পেরিস্টালটিক অ্যাকশনে ও কিছুটা হয়তো নার্ভকে পাস করে চলে যায়, কিন্তু পানি দিলে তো পেরিস্টালটিক অ্যাকশন কম হয়, যে কারণে পানি এসে জমে যায়। স্যার প্রথমে পানি আসে খায়, পরে দেখা যায় ভাতও আটকায়। ঠিক আছে। আর কার্সিনোমা অফ দ্য ইসোফেগাসে এখানে তো কার্সিনোমার পিকচার নাই এখানে, তো এরকম রাফনেস থাকে, কিন্তু পানি দেওয়ার মতো জায়গা থাকে, কোনো নির্দিষ্ট জায়গায় এরকম কনস্ট্রিকশন থাকে না। ওখানে হয় কি, আগে পানি সলিড ফুড আটকায় পরে পানি আটকায়। ঠিক আছে, এটাই মেইন পার্থক্য। তো তাহলে প্রথমে কি করতে পারি, যে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি ম্যানেজমেন্টে। কি দিতে পারি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়ামকে বলা হয় কি, নিউরো সিডেটিভ। হ্যাঁ, এটা যে ওই নার্ভ নার্ভের অ্যাকশনের কারণে যে স্ফিংটারিং কনস্ট্রিকশন হয়, ইসোফেজিয়াল স্ফিংটার কনস্ট্রিকশন হয়, তো এটার উপরে নেগেটিভ ইনহিবিশন তৈরি করে এবং মাসেলকে রিল্যাক্স করে, যে কারণে আমরা কি দিতে পারি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিফিডিপিন দিতে পারি। আর কি দিতে পারি, বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিতে পারি। এই স্ফিংটারে কি দিতে পারি, বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিয়ে এই যে নার্ভ গুলোকে আমরা ডিস্ট্রয় করতে পারি। এছাড়া যদি এই মেডিকেল ট্রিটমেন্টে কাজ না হয়, তখন আমরা কোথায় যাই, সার্জিক্যাল ট্রিটমেন্ট কি করতে পারি, হেলার্স অপারেশন। হ্যাঁ, বা হেলার্স কার্ডিওমায়োটমি। হ্যাঁ, মডিফাইড হেলার অপারেশন স্যার। হ্যাঁ, হেলার্স অপারেশন, মডিফাইড হেলার্স অপারেশন বা হেলার্স কার্ডিওমায়োটমি। ঠিক আছে। তো এই অপারেশনে কি করা হয়, ওই যে মাসেলের যে সিরাস লেয়ার, হ্যাঁ, লেয়ার কেটে দেওয়া হয়। যাই হোক, ওদিকে না যাই, তো এটা বুঝতে পারছো? এই তো তোমরা পারো। আচ্ছা, এটা কিসের এক্সরে বলো তো? আইডেন্টিফাই দ্য এক্সরে ফিল্ম উইথ ভিউ। এটা কিসের এক্সরে? ব্রঙ্কাইটিস। না রে বোকা, স্যার হচ্ছে অ্যাকিউট রেট্রোফারেঞ্জিয়াল অ্যাবসিস। অ্যাকুট রেট্রোফারেঞ্জিয়াল অ্যাবসেস। তো দেখো কি, আইডেন্টিফাই দ্য এক্সরে ফিল্ম উইথ ভিউ। তাহলে আইডেন্টিফাই কি বলবা, দিস ইজ এ সফট টিস্যু, দিস ইজ এ প্লেন এক্সরে অফ neck, lateral view. This is a plain X-ray of neck. তাহলে identify the X-ray. This is a plain X-ray of neck, cone view, with view, lateral view. Okay. Mention 3 findings of this X-ray. 3টা ফাইন্ডিংস আছে। কি কি ফাইন্ডিংস দেখো এখানে আছে। একটা হচ্ছে কি, ইনক্রিজ প্রিভার্টিব্রাল সফট টিস্যু শ্যাডো। এটা হচ্ছে ভার্টিব্রা, এগুলো হচ্ছে কি সার্ভাইকাল ভার্টিব্রা, আর এটা হচ্ছে ভার্টিব্রাল সফট টিস্যু। তো কখন আমরা এই প্রিভার্টিব্রাল সফট টিস্যু শ্যাডো ইনক্রিজ বলি, যখন এই ভার্টিব্রার বডি অফ দা ভার্টিব্রার হাফের বেশি ইনক্রিজ করে সফট টিস্যু শ্যাডো। ভার্টিব্রার সামনে তো মাসেল আছে, এগুলো মাসেল না, প্রিভার্টিব্রাল মাসেল। এটা সাধারণত কতটুকু থাকে, এই বডি অফ দা ভার্টিব্রার হাফের মতো। হ্যাঁ, এদের থিকনেস বডি অফ দা ভার্টিব্রার হাফের মতো। তো যদি এই সফট টিস্যু শ্যাডো তোমার হাফের বেশি ইনক্রিজ করে, তখন সেটাকে বলবো ইনক্রিজ সফট টিস্যু শ্যাডো। তো দেখো এখানে কত দূর পর্যন্ত ইনক্রিজ করছে, ঠিক এই দেখো এতখানি। হ্যাঁ, পুরো ভার্টিব্রার থেকেও সফট টিস্যু শ্যাডো অনেক বেশি। তাহলে 1 নম্বর ফাইন্ডিংস কি, ইনক্রিজ প্রিভার্টিব্রাল সফট টিস্যু শ্যাডো। 2 নম্বরে কি, এই যে সার্ভাইকাল ভার্টিব্রার যে কলাম, হ্যাঁ, সেটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে। এটা কি কার্ভেচার আরো বেশি থাকে, কিন্তু এখানে দেখো স্ট্রেটিং হয়ে গেছে। কেন স্ট্রেটিং হয়েছে? ইনফ্লামেশনের কারণে মাসেল গুলো ইনফ্লামড হয়ে গেছে। তো যে কারণে যত ঘাড় নাড়া করতে গেলে ওর পেইন হয়, যে কারণে পেইনের কারণে নেক মুভমেন্ট করে না। এই প্লেন এক্সরে নেক করার সময় ওকে নেক এক্সটেন্ড করতে বলা হয়, কিন্তু ওর এত সিভিয়ার পেইন হয় যে ও নেক এক্সটেন্ড করে না। এই জন্য এই সার্ভাইকাল ভার্টিব্রাল কি হয়ে যায়, স্ট্রেটেনিং অফ দা সার্ভাইকাল ভার্টিব্রাল কলাম।
তারপর আরেকটা কি জিনিস দেখতেছে, দুইটা ফাইন্ডিংস হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল ইজ সিন। এই দেখো এটা হচ্ছে প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো। হ্যাঁ, তো এই যে এই পর্যন্ত কি জমছে, ফ্লুইড জমছে, পাত জমছে, এখানে পাত জমছে। হ্যাঁ, এবং কিছু হয়তো গ্যাস ফর্মিং অর্গানিজম এর মধ্যে আছে, যে কারণে সেগুলো গ্যাস প্রডিউস করছে এবং উপরের দিকে কি হয়েছে, গ্যাস জমছে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে না যারা গ্যাস প্রডিউস করে, যেমন ক্লোস্ট্রিডিয়াম রাইতো করে মনে হয়, তাই না? তো এই গ্যাস ফর্মিং অর্গানিজম কিছু এর মধ্যে আটকা পড়ছে এবং যারা গ্যাস প্রডিউস করছে এবং পাস প্রডিউস করছে। তো পাস আছে নিচের দিকে, গ্যাস আছে উপরের দিকে। তো বাতাসের শ্যাডো কেমন থাকে, গ্যাসের শ্যাডো কালো, আর ফ্লুইডের শ্যাডো থাকে সাদা। এই জন্য একটা এয়ার ফ্লুইড লেভেল পাচ্ছি এখানে। ঠিক আছে, এয়ার ফ্লুইড লেভেল ইজ সিন। তাহলে 3টা ফাইন্ডিংস পাইছো। Yes. হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস? তাহলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি? অ্যাকুট রেট্রোফ্রেঞ্জিয়াল অ্যাবসেস। ওকে, মেনশন 2 পজিটিভ ফ্যাক্টর অফ দিস কন্ডিশন। তাহলে কি কি পজিটিভ ফ্যাক্টর আছে কেউ বলতে পারবা? স্যার হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস না বেটা, আনট্রিটেড। So retropharyngeal lymph node যদি সাপুরেশন হয়ে যায়, কমন দুইটা বলো, কমন দুইটা বলো। হ্যাঁ, অ্যাকুট টনসিলাইটিস থেকে রেট্রোফ্রেঞ্জিয়াল হয়, কিন্তু এটা খুবই রেয়ার কেস। ঠিক আছে, so suppression of retropharyngeal lymph node হ্যাঁ। একটা হতে পারে। আর একটা হচ্ছে সাপারেশন অফ দা রেট্রোফ্রেঞ্জিয়াল লিম্ফ নোড। বাচ্চাদের রেট্রোফ্রেঞ্জিয়াল লিম্ফ নোড থাকে এখানে। হ্যাঁ, বড় আস্তে আস্তে এগুলো অ্যাবলিশ হয়ে যায় বড়দের। তো এটা হলেও যদি এই বাচ্চাদের রেট্রোফ্রেঞ্জিয়াল লিম্ফ নোড গুলো সাপারেশন হয়ে যায়, কোনো ইনফেকশন হয়ে পচে যায়, হ্যাঁ মানে সাপারেশন পাস ফর্মেশন হয়, তখন এখানে অ্যাবসেস হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। রেট্রোফ্রেঞ্জিয়াল অ্যাবসেসের এটাই কমন কারণ, এবং রেট্রোফ্রেঞ্জিয়াল অ্যাবসেস বাচ্চাদেরই বেশি হয়। আর একটা কি রে ভাই? আরেকটা হচ্ছে foreign body in the foreign body or fish bone or meat bone impaction। এই যে মাছের কাটাকুটা বা হাড্ডি গুড্ডি যদি এই মাছ গেলার পরে কোনো কারণে এই পোস্টের ফ্যারেঞ্জিয়াল ওয়ালে গেঁথে রইলো, তো গেঁথে থাকার ফলে কি হতে পারে, একসময় পচে গিয়ে এই রেট্রোফ্রেঞ্জিয়াল অ্যাবসেস তৈরি করতে পারে। তাহলে কি ফিশ বোন ইমপ্যাকশন। ঠিক আছে, ফরেন বডি ইন দা থ্রোট আর ফিশ বোন ইমপ্যাকশন। বুঝতে পারছো? রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ দিস কন্ডিশন। তাহলে কি চিকিৎসা করবা এটা? বলো কেউ। মেয়েরা কথা বলে না কেন? মেয়েরা কই? নাই ক্লাসে? Sir, incision and drainage under local anesthesia. তুমি কে ভাই? Sir, Ila. ইলা, হ্যাঁ ভালো, গুড গার্ল। ইনসিশন এন্ড ড্রেনেজ আন্ডার Local anesthesia. লোকাল অ্যানেস্থেসিয়া। এই তো, হ্যাঁ, এটা কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যাবে না। কারণ কি, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করলে পেশেন্ট সিডেট অবস্থায় থাকবে। তুমি অ্যানেস্থেসিয়া দিয়ে করলা ঠিক আছে, কিন্তু পরে যে তার যে ঘুমের মধ্যে এই যে পাস সেগুলো আরো বেরোবে এবং সেগুলো অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য এটা করতে হবে কি, যে লোকাল অ্যানেস্থেসিয়া, যাতে তাকে বলতে হবে গড়গড়া করবেন, ঢোক গিলবেন। যখন মানুষ সজাগ থাকে তখন তো অ্যাসপিরেশন সে হইতে দেবে না, সে গিলে খেয়ে ফেলবে, তার শ্বাসনালীতে গেলে রিফ্লেক্স হবে। ঠিক আছে, তো ইনসিশন এন্ড ড্রেনেজ আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। দেন ইলা বলো তারপরে কি করবা? স্যার এরপর সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে পারি আমরা। সিস্টেম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি দিতে পারো? স্যার সেফট্রাক্সন অথবা মেট্রোনিডাজল। অথবা না, সেফট্রাক্সন উইথ আর মেট্রোনিডাজল। বোথ গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড অ্যানারোবিক সবই কভার করলাম। দেন অ্যানালজেসিক আর হচ্ছে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। আর স্যার ইন্টারভেনাস ফ্লুইড দেব যদি পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে। হ্যাঁ, ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে, কিন্তু কারণ কি এইসব পেশেন্টের গলা ব্যথা থাকে, খাইতে পারে না। হ্যাঁ, তো সে খুবই ডিহাইড্রেটেড থাকবে, তো এই জন্য তাকে ইন্টারভেনাস ফ্লুইড দিতে পারে হবে। এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আর হচ্ছে তুমি সাথে একটু অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিতে পারো। কারণ কি এই পাঁচটা মুখ দিয়ে আসবে, গলার মধ্যে যাবে, সে যাতে একটু মুখটুক পরিষ্কার থাকে, অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ। ঠিক আছে, তো নেক্সটে যাই। কারো কোনো কোশ্চেন?
স্যার হচ্ছে আমার ওই যে ফার্স্ট যে এক্সরেটা ছিল স্যার হচ্ছে ওই যে ফরেন বডি ইনটু দ্য ইসোফেগাস স্যার, হ্যাঁ মানে স্যার ওই এক্সরেটাকে স্যার আমরা এক্সরে নেক কেন বলতেছি স্যার? এখানে তো স্যার এটা এক্সরে চেস্টও বলা যায় স্যার। এটা নেকে বলতেছো কারণ তুমি ইএনটিতে পরীক্ষা দিচ্ছ তাই, আর কোনো কারণ নাই। কারণ হচ্ছে কি বাচ্চাদের সারফেস এরিয়া ছোট, তো ওই এক্সরে স্যার। ফিল্ম দিলে একবারে নেক চেস্ট অ্যাবডোমেন সব চলে আসে, এবং এটা আমরাও চাই। আমরা চাই কেন, অনেক সময় মনে করো যে 8 বছরের একটা বাচ্চা 1 টাকার কয়েন খাইছে, ওগুলো অনেক সময় আটকায় না, ওগুলো চলে যায়। চলে যায় কেন? কারণ কি ওর যে সাইজ আর ইসোফেগাসের সাইজ এর সাথে হয়ে ওই পেরিস্টালটিক অ্যাকশনে চলে গেছে। 5 টাকার কয়েন খাইলে সাধারণত যায় না, কিন্তু যদি 8-9 বছরের বাচ্চা 1 টাকার কয়েন খায় তাহলে চলে যায়। 1 টাকার কয়েন আটকাইতে হলে বাচ্চার বয়স হয়ে লাগবে 3-4 বছর। তো যে 8 বছরের একটা বাচ্চা আসছে তোমার কাছে যে হ্যাঁ 2 টাকার বা 1 টাকার একটা কয়েন খাইছে, তখন আমরা বলে দিই ঠিক আছে এক্সরে করে নিয়ে আসেন, এবং আমরাও বলে দিই যে একবার বুক পেট সহ দিবেন। কারণ কি যদি নেকে না থাকে এই চেস্টে মানে অ্যাবডোমেনে অনেক সময় হ্যাঁ অ্যাবডোমেনে এই পয়সার সাথে কোথায় আছে, অ্যাবডোমেনে আছে, তখন কি আমাদের দায়িত্ব শেষ বলি, তখন কি যে এটা কিছু করা লাগবে না। সাধারণত এই ইসোফেজিয়াল কনস্ট্রিকশন পার হইলে ও আর কোথাও আটকায় না, ও পায়খানা দিয়ে বের হয়ে যায়। তো বাচ্চাদের মারে কি অ্যাডভাইস দিয়ে দেয় যে আপনারা বাচ্চার পায়খানা 2-3 দিন খেয়াল করেন, যদি 2-3 দিন পরেও দেখেন যে পায়খানার সাথে পয়সা না বের হয় নাই, তাহলে সার্জারির ডাক্তারের কাছে যোগাযোগ করবে। বুঝতে পারছো? ওদের এই এক্সরে ফিল্ম নিতে গিয়ে ওরা ওই বড় করে দেয় ওই কারণে, যাতে যে অন্যান্য কোথাও থাকলেও যাতে এটা কনফার্ম হয়ে গেল। বুঝতে পারছো? নিতে পারে না যে তা না, কিন্তু চলে আসে আর কি সহজেই। 100% নিলেই আমাদের এখানে মেশিনে এতখানি চলে এমনি আসে। তো যেহেতু এনটিতে পরীক্ষা দিচ্ছে এবং তোমার উদ্দেশ্য হচ্ছে নেক, তাইলে এই জন্যই নেক লিখবে, এছাড়া আর কোনো কারণ নেই। বুঝতে পারছো? আচ্ছা, আর 2টা আছে মনে হয় এক্সট্রা। এটা বলো তো কি? স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই যে অ্যাকিউট রেট্রোফারিঞ্জিয়াল অ্যাবসেস স্যার, এটা কেন ক্রনিক না স্যার? মানে এটা কেন অ্যাকিউট স্যার? কপি জি স্যার, এটা মানে এটা কেন অ্যাকিউট বলবো স্যার? মানে ক্রনিক কেন রেট্রোফারিঞ্জিয়াল অ্যাবসেস কেন হয় বলো সেটা? এটিওলজি কি সেটা বলো। ক্রনিক রেট্রোফারিঞ্জিয়াল অ্যাবসেস স্যার টিউবারকুলাস যে মানে ইনফেকশন, টিউবারকুলাস, হ্যাঁ ওখানে কি থাকে? টিউবারকুলাস ইনফেকশন, টিউবারকুলোসিসের একটা হিস্ট্রি থাকবে। 2 নাম্বার হচ্ছে ওখানে এরকম এত বড় প্রিভার্টিবাল সফট টিস্যু শ্যাডো থাকে না। 2 নাম্বার হচ্ছে ওর এরকম এয়ার ফ্লুইড লেভেল থাকে না। ওর ওখানে মেইন ফাইন্ডিংস কি পাবা? ও তো এই পটস ডিজিজ যেটা, হ্যাঁ যে ভার্টিব্রায় যে টিউবারকুলোসিস হয়, এই টিউবারকুলোসিস এই ভার্টিব্রাল বোনসকে ইনভলভ করে এবং এই ভার্টিব্রার যে ডিস্ক গুলো, হ্যাঁ এগুলোকে খেয়ে ফেলে বোনসকে। এজন্য এখানে এই যে স্ট্রেটেনিং পাবা না, ওখানে কি পাবা যে ডিস্টর্টেড পাবা, ডিস্টর্টেড ভার্টিব্রাকুলাম। দেখবা যে ডিস্কের সাথে ডিস্কের ইয়া নাই, হ্যাঁ ভার্টিব্রাল বডি যত চেঞ্জ পাবা এই ভার্টিব্রাল গুলোতে পাবা। ঠিক আছে? ওখানে কিন্তু তুমি যে অ্যাকুইট রেট্রোফারিঞ্জিয়াল অ্যাবসেসের যে ফিচার আর ওইটার ফিচার তো আলাদা। ওটার ফিচার গুলো আমি বলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে? তো ওখানে কিন্তু তোমার এরকম যে অ্যাকুইট ফিচার পাবা না, এত জ্বর পাবা না, এত গলা ব্যথা পাবা না। মেনলি ওরা তোমার কাছে আসবে কি সিমটম নিয়ে, যে ওদের টিবি আছে, চেস্ট নেক ডিসকমফোর্ট, নেক মুভমেন্টের সমস্যা হচ্ছে, হ্যাঁ এই ধরনের কমপ্লেন নিয়ে আসবে। এবং তুমি দেখবা যে এই যে সার্ভাইকাল যে কলাম, হ্যাঁ সেটা ডিস্টর্টেড, হ্যাঁ যে এই ডিস্কের সাথে ডিস্কের যে দূরত্ব সেটা মেনটেন হয় নাই। হ্যাঁ তো এই জিনিসগুলো তুমি পাবা। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা কি বলতো? আইডেন্টিফাই দ্য এক্স-রে ফিল্ম উইথ ভিউ। বলো, কেউ বলো। Soft tissue neck in lateral view. না শোনো, এক্সরে এই একটা এক্সরে যেটা ডায়াগনোসিস করা হচ্ছে সহজ। সহজ কেন?
মানে এইটা তো মাথা আসছে, নেক আসছে, চেস্ট আসছে, তাহলে এটা কিসের এক্সরে? হ্যাঁ, এটা কি নেকের এক্সরে, না মুখের এক্সরে, না দাঁতের এক্সরে, না কিসের এক্সরে? যখন দেখবা যে এরকম একটা বাচ্চার মাথা এবং বাচ্চা হা করা আছে, হ্যাঁ, তখনই তুমি ডায়াগনোসিস করে ফেলবা কি এটা অ্যাডেনয়েডের এক্সরে। ঠিক আছে, কারণ অ্যাডেনয়েডের এক্সরে বাচ্চার মুখ হা করে অ্যাডেনয়েডের এক্সরে করা হয়। তো অ্যাডেনয়েডের এক্সরে চেনার হচ্ছে উপায় একটাই সহজ, সেটা হচ্ছে বাচ্চা একটা মাথা, সেটা হা করে আছে। তাহলে অ্যাডেনয়েড কই থাকে? অ্যাডেনয়েড থাকে হচ্ছে ন্যাজোফেরিংসে। ন্যাজোফেরিংসে থাকে না? জি স্যার। জি স্যার, হ্যাঁ, ন্যাজোফেরিংসে থাকে। তাহলে এই ন্যাজোফেরিংস, তাহলে এটাকে বলতে হবে যে আইডেন্টিফাই দ্য এক্স-রে ফিল্ম উইথ দিস ইজ এ প্লেন এক্স-রে অফ ন্যাজোফেরিংস। দিস ইজ আ প্লেন এক্স-রে অফ ন্যাজোফেরিংস ল্যাটারাল ভিউ। বুঝতে পারছো? আর তুমি বলতে পারো স্যার কেন এটা ন্যাজোফেরিংস বলবো, কারণ কি তুমি এনটিতে পরীক্ষা দিচ্ছ এবং এটার ডায়াগনোসিস হচ্ছে অ্যাডেনয়েড, যেটা তুমি হা করা মুখ হা দেখেই বুঝে ফেলছো। হ্যাঁ, এই জন্য এটাকে বলবা দিস ইজ এ প্লেন এক্স-রে অফ ন্যাজোফেরিংস ল্যাটারাল ভিউ। কেন পুরোটা দিছে ওই যে ছবি নিতে গিয়ে পুরোটা চলে আসে। বুঝতে পারছো? ডিসক্রাইব দ্য ফাইন্ডিংস অফ দ্য এক্স-রে ফিল্ম। তাহলে এই এক্স-রে ফিল্মস এর ফাইন্ডিংস কি ডিসক্রাইব করবা? কেউ পারবা? অ্যাডেনয়েড কি আর আছে? স্যার এটা হচ্ছে রেডিও ওপেক সফট টিস্যু মাস অলমোস্ট হচ্ছে অক্লুডিং হচ্ছে দ্য নাসোফ্যারিংস এন্ড ইনক্রসিং দ্য নাসোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম। হ্যাঁ, আগে আরেকটা শোনো, তোমার কিছু ফল্ট আছে। কে বলছো? স্যার ইলা। ইলা, হ্যাঁ, ইলা মিত্র। ইলা মিত্র কে? স্যার তেভাগা আন্দোলনের নেত্রী ছিল। তেভাগা আন্দোলন হচ্ছে, হ্যাঁ। তেভাগা কি জিনিস বলো তো? স্যার ভুলে গেছে, অনেক আগে পড়ছিলাম। বললে কেমনে হবে? তো যাই হোক, আগে শোনো, পরে তেভাগা আন্দোলন বলতেছি। তো এই যে দেখো, তো স্ট্রাকচার গুলো একটু বোঝার চেষ্টা করি। এগুলো কি বলতো? দাঁত, দাঁত না? এই দাঁতের উপরে কি থাকে? এটা হচ্ছে হার্ট প্লেট। এটা হার্ট প্লেট। হার্ট প্লেট কি দিয়ে ফরমেশন হয়? একটা হচ্ছে এই ম্যাক্সিলারি প্রসেস আর হচ্ছে প্যালাটাইন প্রসেস দিয়ে। ঠিক আছে, তো প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলারি বোনস এন্ড প্যালাটাইন বোনস, এই দুইটা বোনস দিয়ে, প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলারি বোন এন্ড প্যালাটাইন বোনস দিয়ে কি তৈরি? হার্ট প্লেট। হার্ট প্লেটের এই উপরে কি, এটা হচ্ছে নোজ, তাই না? আমাদের যে নাক আর মুখের যে বর্ডার কে তৈরি করে? এই হার্ট প্লেট আর সফট প্লেট। তো এই বেশি সাদা অংশ হার্ট প্লেট এবং এই পিছনের অংশ হচ্ছে সফট প্লেট। এর উপরে হচ্ছে নাক। তো এই যে নাকের পিছনের অংশ দিয়ে এটা হচ্ছে চোখ, এখানে থাকে চোখ। তাহলে এখান দিয়ে যে নাকের ছিদ্র, বোঝা যাচ্ছে না ভালো এক্সরেতে? তো এখান দিয়ে এই যে নাক ঢুকলো, নাকের পরে হচ্ছে যে হার্ট প্লেট, তারপর সফট প্লেট। এটা পার হইলে সে কোথায় চলে আসবে? ন্যাজোফেরিংস, তাই না? নাকের পিছনের অংশ কি? ন্যাজোফেরিংস। তাহলে এ রেডিও অপেক সফট টিস্যু মাস, হ্যাঁ, কোথায় আছে? at the roof and posterior wall of the nasopharynx। কোথায় আছে? রুফ। রুফ, এই যে এটা হচ্ছে নাসোফেরিংস। নাসোফেরিংস এর রুফ কে তৈরি করে? এই যে বেজ অফ দা স্কাল। হ্যাঁ, এখানে কি থাকে? পিটুইটারি ফসা। তো ভালো এক্সরে আসেনি, বোঝা যাচ্ছে না। তাহলে এটা বেজ অফ দা স্কাল, এর নিচেই থাকে। আর হচ্ছে যে পোস্টেরিয়র ওয়াল, নাসোফেরিংস এর পোস্টেরিয়র ওয়াল। হ্যাঁ, তো রেডিও অপেক সফট টিস্যু মাস ইন দ্য রুফ এন্ড পোস্টেরিয়র ওয়াল অফ দা নাসোফেরিংস। তারপর কি বলছো এরা? ইনক্রসিং দ্য নাসোফ্যারিঞ্জিয়াল এয়ার কলাম অ্যান্টেরিয়রলি। হ্যাঁ, এনক্রসিং দা নাসোফেরিঞ্জিয়াল এয়ার কলাম এন্টিরিয়রলি। এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে এই যে এয়ার, তাহলে এই যে অ্যাডেনয়েড টিস্যুটা এটা কোন জায়গা থেকে বাড়বে? এই যে রুফ এন্ড পোস্টেরিয়র ওয়াল থেকে এর জন্ম, এবং এটা যত বড় হবে তত আস্তে আস্তে সামনের দিকে আগাবে, তাই না? তো এইটা কি ছিল? নর্মাল একটা এক্সরে দেখলে বুঝতে পারতাম যে এটা ছিল তো এয়ার কলাম, এখানে বাতাস থাকার কথা, কালো থাকার কথা, কারণ কি এখান দিয়ে বাতাস যায় নাসোফেরিং দিয়ে। কিন্তু এই সফট টিস্যু মাস এই পিছন থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে এই এয়ার কলামকে এনক্রস করছে। তাহলে এটা পিছন থেকে সামনে এনক্রস করছে বিধায় এইটার নাম হয়েছে এনক্রোচিং দা এয়ার কলাম এন্টেরিয়রলি। হ্যাঁ, এন্টেরিয়রলি এনক্রস করে করে সে কি করছে? একদম অলমোস্ট কমপ্লিটলি অক্লুড দা এয়ার কলাম। অক্লুড কখন আমরা বলি? যখন এইটা বাড়তে বাড়তে এসে সফট প্লেটকে টাচ করে। সফট প্লেটকে টাচ করে, এটা হচ্ছে সফট প্লেট।
এবং এই যে মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যাডেনয়েড আমরা এই বেজ অফ দ্য স্কাল আর এই সব প্লেট এই দূরত্বটাকে ভাগ করি। কয় ভাগ করি? 3 ভাগ, 1 2 3। যদি ফার্স্ট অন থার্ড ব্লক থাকে তাহলে মাইল্ড অ্যাডেনয়েড, যদি সেকেন্ড 2/3 ব্লক থাকে বা সফট টিস্যু শ্যাডো থাকে তাহলে আমরা বলি মডারেট অ্যাডেনয়েড, আর যদি পুরোটা ব্লক থাকে তাহলে কমপ্লিট বা সিভিয়ার অ্যাডেনয়েড, কমপ্লিট বা সিভিয়ার অ্যাডেনয়েড। তো এটা মোটামুটি অলমোস্ট কমপ্লিটলি ওক্লুড দ্য এয়ার কলাম, তাহলে এটা 3rd ডিগ্রি অ্যাডেনয়েড অথবা সিভিয়ার বা 3rd ডিগ্রি অ্যাডেনয়েড বলে, অথবা কমপ্লিটলি ওক্লুড দ্য এয়ার কলাম এন্টেরিয়রলি কমপ্লিট। তারপর তাহলে বুঝতে পারছো আর কিছু আছে ইলা না এটুকুই শেষ? স্যার আমি তো আর দেখতেছি না। আমি আর দেখতেছি না, ঠিক আছে। অলমোস্ট কমপ্লিটলি ওয়ার কলাম এন্টেরিয়রলি। তুমি তাহলে ইলা বলো যে এনক্রোচিং দ্য এয়ার কলাম পোস্টেরিয়রলি এটা কোন ডিজিজে হয়? টনসিলাইটিস। না, ওই যে নেজাল পলিপ পড়ছো না, অ্যান্ট্রোকনাল পলিপ। জি স্যার, জি স্যার, জি স্যার। অ্যান্ট্রোকনাল পলিপে কি হয়? পলিপ ওঠে কোন জায়গা থেকে? ম্যাক্সিলারি সাইনাস থেকে অথবা নেজাল ক্যাভিটি থেকে। পলিপ উঠা এটা কোন দিকে আসে? আস্তে আস্তে পিছনের দিকে আসে। হ্যাঁ, এবং বলেন না যে পলিপ কোথা দিয়ে দেখা যায়? পিছনে এসে এটা ঝুলে থাকে, এই সব প্লেটের নিচে ঝুলে থাকে। ওরাল অনেক বড় হয়ে গেলে ওরাল ক্যাভিটি দিয়েও এই ওরোফেরিংস এর মধ্যে দেখতে পারি, অথবা যদি এটা মোটামুটি বড় হলেও এটা নাসোফেরিংস এ চলে আসে। তখন কি হয়? এটা নাকের পিছন দিক দিয়ে এসে যাচ্ছে কোন দিকে? এই দিকে। জন্ম এই দিকে, যাচ্ছে ওই দিকে। এই জন্য এটা এনক্রোচিং দ্য এয়ার কলাম কোন কি বলে? পোস্টেরিয়রলি। কথা বুঝতে পারছো? জি স্যার। এটার জন্ম হচ্ছে উপরে, নিচের দিকে নামতেছে, মানে পিছনে নামতেছে, এই জন্য এন্টেরিয়রলি। আর এটার জন্ম হচ্ছে নাক থেকে যাচ্ছে নাসোফেরিংস এর দিকে, এই জন্য এনক্রোচিং দ্য এয়ার কলাম পোস্টেরিয়রলি। মানে এখানে যদি এয়ার কলাম বলতে কি বোঝাও? যে কালো দাগ পাবা, কালো দাগ পাইলে অ্যাডেনয়েডের ক্ষেত্রে পাবা এই সামনের দিকে, আর কালো মানে কালো শ্যাডো, বাতাসের শ্যাডো। আর যদি অ্যান্ট্রোকনাল পলিপে পাও তাহলে পাবা এটা পিছনের দিকে। এইভাবে দুইটাকে আলাদা করা যায়, এটা অ্যাডেনয়েডের এক্সরে না অ্যান্ট্রোকনাল পলিপের এক্সরে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে ডিসক্রাইব দ্য ফাইন্ডিংস অফ দ্য এক্সরে ফিল্ম গেল। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল রেডিওলজিক্যাল ডায়াগনোসিস? তাহলে কি বলবা? স্যার মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ অ্যাডেনয়েড অথবা নাসোফেরিঞ্জিয়াল। অ্যাডেনয়েড, এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে অ্যাডেনয়েডস, যদি একটা এস যোগ করে দাও তাইলেই বোঝা যায় হচ্ছে এনলার্জ অ্যাডেনয়েড, অথবা তুমি এটা ডিসক্রাইব করে দেখো তাহলে এনলার্জ অ্যাডেনয়েড। অ্যাডেনয়েডস লিখলেই হয়ে গেল, অথবা যদি তুমি বলো তাহলে এনলার্জ অ্যাডেনয়েড, তখন আর এস যোগ করা লাগবে না। বুঝতে পারছো? জি স্যার। অ্যাডেনয়েডস মানেই হচ্ছে এনলার্জ অ্যাডেনয়েড। মেনশন কমপ্লিকেশন অফ সাস ট্রিটমেন্ট। কি কি কমপ্লিকেশন হতে পারে? এটা অপারেশন, এটা কি চিকিৎসা কি বলো তো? স্যার অ্যাডেনয়েডেক্টমি। হ্যাঁ, যদি মাইল্ড থাকতো বা মডারেট থাকতো তখন কি করতাম আমরা? কনজারভেটিভ দিতাম, অ্যান্টিহিস্টামিন, নেজাল স্প্রে, হ্যাঁ স্টেরয়েড নেজাল স্প্রে, ফ্লুটিকাসন্টন, এগুলো আমরা দিতে পারতাম। কিন্তু যদি কমপ্লিট বা সিভিয়ার 3rd ডিগ্রি অ্যাডেনয়েডের প্রথম চিকিৎসাই হচ্ছে কি? অ্যাডেনয়েডেক্টমি। যদি ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি নিয়ে আসে তাহলে প্রথমে কনজারভেটিভ দিব, যদি ভালো না হয় তাহলে সার্জারি করবে। আর যেহেতু 3rd ডিগ্রি অ্যাডেনয়েড বা কমপ্লিট অ্যাডেনয়েড হচ্ছে একসাথে চিকিৎসা হচ্ছে অ্যাডেনয়েডেক্টমি। অ্যাডেনয়েডেক্টমি যে করতে গিয়ে কি কি কমপ্লিকেশন হতে পারে? অ্যাডেনয়েড করতে গিয়ে স্যার হেমোরেজ হবে। হেমোরেজ, হ্যাঁ এই তো একটা যন্ত্র দেখাই, অ্যাডেনয়েডেক্টমি যন্ত্র দেখবা, এই যে এটা কি? অ্যাডেনয়েড কিউরেট। এই যে নারকেল কোড়ানির মতো একটা যন্ত্র, এইটা নাসোফেরিংস এর মধ্যে দিয়ে এই যে এই পাশে হচ্ছে ব্লেড থাকে, হ্যাঁ কোড়ায় নিয়ে আসা হয়। সার্জনও দেখে না, এটা কিন্তু ব্লাইন্ড প্রসিডিউর একটা, হ্যাঁ জাস্ট হাতের আইডিয়া দিয়ে, কারণ সব প্লেটের উপরে থাকে তো দেখা যায় না। ব্লাইন্ড প্রসিডিউর, জাস্ট সব প্লেটের নিচ দিয়ে এটা ঢুকায় দিয়ে জাস্ট এটা দিয়ে কোড়ানি দিয়ে এই অ্যাডেনয়েডটাকে কেটে নিয়ে আসে। তো প্রথমে কি হতে পারে বলতো? যে ব্লিডিং, হ্যাঁ। এবং অ্যাডেনয়েডের ক্ষেত্রে হচ্ছে ব্লিডিং নিয়েই আমরা ভয় পাই। কেন ভয় পাই? কারণ এখানে দেখা যায় না, হ্যাঁ আমরা অ্যাডেনয়েডেক্টমি করে এখানে প্যাক দিয়ে রাখি ব্লিডিং বন্ধ করার জন্য, দেখা যায় তারপর টনসিল কাটার পরে 20-25 মিনিট পর বন্ধ করে দিই, এই একটাই প্রসিডিউর। তারপরে একটু দেখে টেকে অনেক সময় একটু ডায়াথার্মি করা যায়, কিন্তু পুরোটা দেখা যায় না।
তো 1 নাম্বার সমস্যা কি? ব্লিডিং, হ্যাঁ, কমপ্লিকেশন, ব্লিডিং হতে পারে। 2 নাম্বার কমপ্লিকেশন কি হতে পারে? স্যার ইনজুরি টু দ্য লিপ, গাম, টিথ, টাং এগুলো ইনজুরি হতে পারে। ওগুলো সাধারণত হয়। তারপরে স্যার ইউস্টেশিয়ান টিউব ইনজুরি হতে হ্যাঁ, পারে। কারণ নাসোফ্যারিংসে কি থাকে? ইউস্টেশিয়ান টিউবের ওপেনিং থাকে। এই জন্য অ্যাডেনয়েডেক্টমি করার সময় আমরা অ্যাডেনয়েডকে আঙ্গুল দিয়ে ডিসেক্ট করে ইউস্টেশিয়ান টিউব থেকে ছাড়াই মিড লাইনে নিয়ে আসে, তারপরে কিউরেট করি। ইনজুরি টু দ্য ইউস্টেশিয়ান টিউব, এটা ইনজুরি করলে কি হবে? ইউস্টেশিয়ান টিউবের মুখ বন্ধ হয়ে যেতে পারে না, তখন তার এক সমস্যা। তো ইনজুরি টু দ্য ইউস্টেশিয়ান টিউব। আর কি হতে পারে? ইনজুরি টু দ্য ফ্যারেঞ্জিয়াল মাসকুলেচার এন্ড ভার্টিব্রা। হ্যাঁ, ইনজুরি টু দ্য ফ্যারেঞ্জিয়াল মাসকুলেচার। তারপরে এবং তুমি যদি অ্যাডেনয়েডেক্টমি করার সময় আমরা এদের তার ঘাড়ে হাত দিয়ে নেই, ঘাড়ে হাত দিয়ে নেই। এই, আমার কথা আমি ঘাড়ে হাত দিয়ে নেই। তো কেন হাত দিয়ে নেই? যাতে এই ভার্টিব্রার উপরে একটা সাপোর্ট থাকে। কারণ কি, তুমি এমন জোরে কোরআনে দিয়ে চাপ দিলা, এমন জোরে চাপ দিলা যে তোমার ভার্টিব্রা ডিসলোকেশন হয়ে গেল। বাচ্চাদের এমনি হয় বাচ্চাদের। তারপর যদি তুমি এই কোরআনে দিয়ে দিলা একটা চাপ, কাটতে গিয়ে এত জোরে দিলা যে তোমার ভার্টিব্রা ডিসলোকেশন করে ফেললা, হ্যাঁ, তাহলে ইনজুরি টু দা কি হতে পারে? ভার্টিব্রা হতে পারে। ঠিক আছে, ইনজুরি টু দা ভার্টিব্রা। তারপর কি করতে পারো? এই খোসাখসি দিতে গিয়ে তুমি সফট প্লেট ইউবুলাকে ইনজুরি করতে পারো। হ্যাঁ, ইনজুরি টু দা ইউবুলা এন্ড সফট প্লেট, ও ইনজুরি টু দা ফ্যারেঞ্জিয়াল মাসকুলেচার। তাহলে বুঝতে পারছো ঘটনা? জি স্যার। কিরে বাবা, এত শেষ হয় না কেন? এক্সরে মনে হয় বেশি নাকি, আর ইনস্ট্রুমেন্ট তো পড়েই রইলো। আচ্ছা, এই তাড়াতাড়ি পড়া দিব না, এইভাবে পড়াবো। কেউ কিছু বলে না, এভাবেই বলেন স্যার। এভাবে পড়াবো। দেখি উপস্থিতি কেমন, সবাই ভেঙে গেল কিনা। না, তাও কিছু আছে এখনো, সবাই মরে নাই, সবাই যায় নাই আর কি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আইডেন্টিফাই দ্য এক্স-রে উইথ ইটস ভিউ। এটা কিসের এক্স-রে বলো তো? স্যার এটা হচ্ছে এক্স-রে অফ প্যারানাজাল সাইনাস অফ অক্সিপিটোমেন্টাল ভিউ। X-ray of paginal sinus, occipitomental view. Okay. Describe the positive findings of the X-ray. কি positive findings আছে? 0.5 বলো। এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে একটা। কোন এয়ার ফ্লুইড লেভেল? স্যার ওই যে হোল রেডিও ওপেক্স। There is a radio opaque shadow, হ্যাঁ, বা there is haziness in the right or left, এটা লেফট সাইডে মনে হচ্ছে। শারমিন বলো, ঘন্টাখানিক দেরি হবে, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তাহলে there is haziness in the left maxillary sinus, left. ওকে, তাহলে এই যে এয়ার ফ্লুইড লেভেল না, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাসের যে রূপ আর অরবিটের ফ্লোর, সেটা একই জিনিস কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু অরবিট। ম্যাক্সিলারি সাইনাসের যে রূপ, সে আবার কি তৈরি করে? অরবিটের ফ্লোর তৈরি করে। হ্যাঁ, তো এটা হচ্ছে অরবিটের কালো সেটা আসছে। হেজিনেস আর অপাসিটি ইন দা লেফট ম্যাক্সিলারি সাইনাস। হ্যাঁ, মেনশন ফাইন্ডিংস 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস ফিল্ম। তাহলে 3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? এটা কি হতে পারে? এই দেখো, এই যে অ্যান্ট্রোকোনাল পলিপ চলে আসে। অ্যান্ট্রোকোনাল পলিপ। অ্যান্ট্রোকোনাল পলিপ জন্ম হচ্ছে অ্যান্ট্রাম। অ্যান্ট্রামের আরেক নাম কি? ম্যাক্সিলারি সাইনাসের আরেক নাম হচ্ছে অ্যান্ট্রাম। এটা অ্যান্ট্রোকোনাল পলিপ হতে পারে। হ্যাঁ, তারপর কি হতে পারে? হেমো অ্যান্ট্রাম হতে পারে। হেমো অ্যান্ট্রাম মানে কি? যে কোনো আঘাত লেগে তার সাইনাসের মধ্যে রক্ত জমে আছে। পায়ো অ্যান্ট্রাম হতে পারে, এর মধ্যে পাঁচ জমতে পারে। হ্যাঁ, আরো কি হতে পারে? তো যাই হোক, 3টা প্রসেস। হ্যাঁ, ক্যান্সার থাকতে পারে না স্যার। হ্যাঁ, কোনো ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। ঠিক আছে, মেনশন 3 ট্রিটমেন্ট অপশন অফ দিস কন্ডিশন। তাহলে এটা 3টা ট্রিটমেন্ট অপশন বলো। ট্রিটমেন্ট অপশন কোনটা বলছো? যেটা তোমার ডায়াগনোসিস ম্যাক্সিলারি সাইনোসাইটিস, তাই না? ও, এখানে তো ডায়াগনোসিস তো বলোই না, এই জন্য প্রথমে বলে দিতে পারি লেফট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এটা অ্যাকুইট না ক্রনিক?
বলো তো? স্যার অ্যাকুইট। ক্রনিক। অ্যাকুইটের চেনার একটাই উপায়, সেটা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল পাবে, এখানে কোনো এয়ার ফ্লুইড লেভেল। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে অ্যাকুইট আর ক্রনিকের ডিফারেন্স কি? অ্যাকুইট ম্যাক্সিলারি সাইনাসাইটিস তুমি একটা এয়ার ফ্লুইড লেভেল পাবা, আর ক্রনিক ম্যাক্সিলারি সাইনাসাইটিসে এয়ার ফ্লুইড লেভেল থাকে না, এখানে কোনো এয়ার ফ্লুইড লেভেল নাই, এটা হচ্ছে অরবিটের সাথে তার বর্ডার, এয়ার ফ্লুইড লেভেল না, তাহলে এটা ক্রনিক ম্যাক্সিলারি সাইনাসাইটিস। তাহলে 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? ক্রনিক ম্যাক্সিলারি সাইনাসাইটিস, অ্যান্ট্রোকোনাল পলিপ, তারপর কি হেমোঅ্যান্ট্রাম, পায়োঅ্যান্ট্রাম, আরো যা যা বলো। মেনশন 3 ট্রিটমেন্ট অপশন অফ দিস কন্ডিশন। অফ দিস কন্ডিশন বলতে তোমার ডায়াগনোসিস হচ্ছে এই ক্রনিক ম্যাক্সিলারি সাইনাসাইটিস, এটা 3টা ট্রিটমেন্ট অপশন কি? এক নম্বর হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারো, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ, অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, তারপর এগুলা। 2 নম্বরে যদি এতে কাজ না হয় তুমি কি করতে পারো? অ্যান্ট্রাল ওয়াশ আউট করতে পারো, অ্যান্ট্রাল ওয়াশ আউট, হ্যাঁ। 3 নম্বরে কি করতে পারো? ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করতে পারো। তাহলে 3টে অপশন কি? কনজারভেটিভ মেডিকেল ট্রিটমেন্ট, অ্যান্ট্রাল ওয়াশ আউট, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। ওকে, এটা কি বলো তো? দেখছো কোশ্চেন কোনো চেঞ্জ হয় না, শুধু ফিল্মটা চেঞ্জ হয়েছে। এটা কি বলো, বলো তাড়াতাড়ি বলো। স্যার এটা রাইট শুধু রাইট সাইডে। রাইট ম্যাক্সিলারি সাইনাসাইটিস। অডিওমেট্রি পরে দেখাচ্ছি। এবার আসে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট তো অনেক অনেক না, কম, এক্সরে তো বেশি দেখতেছি, এগুলোই আসে, এর বাইরে দেয় না, বেশি আসে, দেয় না তা না। এটা কি বলতো? অ্যাডেনয়েড কিউরেট উইথ কেস। আসসালাম স্যার। জি স্যার। না স্যার, আজকে কোনো ওটি নাই স্যার, ওই যে একটা ফরেন বডি ছিল কানের স্যার, গতকালকে মুশফিক স্যারকে দেখাছিল, ওইটা স্যার মুশফিক স্যার আজকে জিয়ে দিয়ে করছে আর কি, মানে ভিতরে স্যার সবগুলো ভালো আছে স্যার, কোনো সমস্যা নেই স্যার। না না স্যার, জি স্যার, ওটা একটু ব্লিডিং বেশি আছে, মানে 200 ml এর মতো ব্লিডিং, কিন্তু এমনি সমস্যা নেই, বাকি সব ভালো আছে। আর এখন এই যে স্যার ক্লাস নিচ্ছে স্যার, ওই যে ব্লকের ক্লাস স্যার। আচ্ছা সমস্যা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই তাহলে কি এটা কি অ্যাডেনয়েড কিউরেট? আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, হোয়াট ইজ ইন হুইচ অপারেশন ইট ইজ ইউজ। তাহলে এটা আইডেন্টিফাই কি বলবা? দেখো জুলাই 2019 আসছে, আইডেন্টিফাই কি বলবা? অ্যাডেনয়েড কিউরেট উইথ কেস। অ্যাডেনয়েড এই হচ্ছে কিউরেট, হ্যাঁ, আর এই যেটা দেখতেছো দাঁতালা, এটা কেস, এটা খোলা যায়, ঠিক আছে। এই কিউরেটের কাজ কি? অ্যাডেনয়েডেক্টমি করা। আর কেসের কাজ কি? এই হোল্ড দ্য অ্যাডেনয়েড টিস্যু, কাটার পরে এইটার এই যে দাঁতের মধ্যে, এই দাঁতগুলোর মধ্যে অ্যাডেনয়েড টিস্যু গুলো আটকায় যায়, ধরে নিয়ে আসা যায়। তো হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য কিউরেট অ্যান্ড কেস? ইন হুইচ অপারেশন ইট ইজ ইউজড? অ্যাডেনয়েডেক্টমি। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য কিউরেট অ্যান্ড কেস? কিউরেটের কাজ হচ্ছে অ্যাডেনয়েডেক্টমি করা, কেসের কাজ হচ্ছে টু হোল্ড দ্য টিস্যু। তাহলে enumerate 4 complication of operation done by this instrument, ওই যে যেগুলো অ্যাডেনয়েডের ক্ষেত্রে এক্সরেতেই পড়া দিলাম। নেম 2 methods of sterilization of this instrument, হ্যাঁ, বয়েলিং, অটোক্লেভ, ঠিক আছে। এটা কি বলতো? কই গেল? এটা কি? এই কেউ বলো না কেন? না ডিসকানেক্ট হয়ে গেছে। Tracheostomy tube. হ্যাঁ, what is the name of the tracheostomy tube? হ্যাঁ, in what procedure the instrument is used? কি tracheostomy তে ইউজ করা হয়, tracheostomy. Mention for indication of this procedure. এটা আমাদের tracheostomy পড়ানো হয়েছে না? জি স্যার। বলো তাহলে tracheostomy 4টা ইন্ডিকেশন বলে ফেলো ভাই। এই প্রসিডিউর যে করবা 4টা ইন্ডিকেশন কি? tracheostomy খুব ভালো করে পড়ানো হয়েছে তোমাদের। কার্সিনোমা অফ দ্য ল্যারিংস এন্ড স্ট্রাইডর, তারপর হ্যাঁ। ফরেন বডি ল্যারিংস থাকলে
ব্লান বা কাট থ্রোট ইনজুরি টু দ্য ল্যারিংস থাকলে, আর হচ্ছে বাইল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি থাকে। গুড, খুব সুন্দর সুন্দর কারণ বলছো। কে বলছো ভাই? মেনশন ফর কমপ্লিকেশন অফ দিস প্রসিডিউর। কি কি কমপ্লিকেশন বলো? আরেকজন কমপ্লিকেশন বলে ফেলো, কেউ মেয়েরা কেউ বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই, রুগী বসে আছে। স্যার ইমিডিয়েটের ভিতরে অ্যাপনিয়া হতে পারে, হেমোরেজ হতে পারে, তারপরে এয়ার এম্বোলিজম, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তারপরে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট বলো। স্যার ইন্টারমিডিয়েটের ভিতরে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য টিউব হয়ে যেতে পারে, ব্লকিং অফ দ্য টিউব হতে পারে, তারপরে সাবকিউটেনিয়াস এমফাইসেমা থাকতে পারে, নিউমোথ্রাক্স হতে পারে। লেটের ভিতরে স্যার ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস থাকতে পারে, ট্রাকিয়াল স্টেনোসিস, তারপর ট্রাকিয়া ইসোফিজিয়াল ফিস্টুলা হতে পারে। কি নাম তোমার? স্যার ইলা ইলা মিত্র, গুড গার্ল, ঠিক আছে। এবার আসো, এটা এটা কি? আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এটা কি বলতো? চেনা যায়? টনসিলেক্টমি অপারেশন দেখছো? স্যার মাউথ গ্যাগ হবে এটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে মুখ হা করানোর জন্য যেটা ইউজ করে, বয়েল ডেভিস মাউথ গার্ড। বয়েল ডেভিস মাউথ গার্ড। মেনশন ফোর কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি। এগুলো তোমাদের পড়াশোনা টনসিলেক্টমিতে খুব ভালো করে পড়ানো হয়েছে। চারটা কমপ্লিকেশন দ্রুত বলে ফেলো কেউ। হেমোরেজ হতে পারে স্যার, তাছাড়া স্যার ইডিমা অফ সফট প্যালেট, হেমোরেজের মধ্যেই তো তিন চারটা বলে সেপ্টিক দেওয়া যায়। প্রাইমারি, রিঅ্যাকশনারি, সেকেন্ডারি, ইডিমা অফ দ্য ইউবুলা এন্ড সফট প্লেট ইনজুরি দ্য লিপ টাং ফ্যারিংস। হ্যাঁ, বলে ফেলবা। মেনশন ফর কজেস অফ রিঅ্যাকশনারি হেমোরেজ। চারটা কজ বলো কেউ, দ্রুত দ্রুত। Sir, failure to ligate all blood vessel, হ্যাঁ the rise of temperature, coughing, আর হচ্ছে the হ্যাঁ, displacement of blood clot আর slippage of ligature. কে বললো ভাই? Sir, Saima. সাইমা, থ্যাংক ইউ। হাউ ডু ইউ স্টেরিলাইজ দিস ইনস্ট্রুমেন্ট? স্যার বয়েলিং এন্ড অটোক্লেভিং। অটোক্লেভিং। বয়েলিং, অটোক্লেভ। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো, এগুলো কি পড়া লাগতেছে তোমাদের? তাহলে এটা দেখে চিনবা, এটা দেখে নাচ, এরকম ছবি দেখে চিনবা যে আসলে কোনটা কি মাল। হ্যাঁ, তাহলে হয়ে গেল। সবই তো পড়া, পড়ার মধ্যে থেকেই পড়া। এটা কি বলতো? স্যার টিউনিং ফর্ক। এটা তো সেই ফিজিওলজিতেই পড়ছে। আইডেন্টিফাই ইনস্ট্রুমেন্ট এন্ড মেনশন ইট পার্টস, পড়ছো না? মেনশন 3 টেস্ট পারফর্ম উইথ দিস ইনস্ট্রুমেন্ট। বলো তিনটা কি কি টেস্ট আছে? So Weber test, Ray test, Ray- absolute bone conduct test. অ্যাবসলিউট বন কন্ডাকশন টেস্ট, গুড। মেনশন ফর কজেস অফ সেন্সিনিয়াল হেয়ারিং লস। বলো চারটা কজ বলো। স্যার মেইনার্স ডিজিজ, ওটিস, মিনিয়ার্স ডিজিজ, তারপর ইনঅ্যান্ড paroxysmal positional vertigo, Vertigo তো ল্যাবিরিনথাইটিস, তারপর বিনাইন। সহজ কারণ বলো, তোমার আশেপাশে বাসা বাড়িতে, তোমার ঘরে আছে। অ্যাকুস্টিক নিউরোমা আছে, তারপর হচ্ছে অটোক্সিক ড্রাগের কারণে হতে পারে। হ্যাঁ, So noise induced নয়েজ ইনডিউসড হেয়ারিং লস হইতে পারে, অ্যাকুস্টিক নিউরোমা হইতে পারে, তারপর মিনিয়াস হইতে পারে। আর এর চেয়েও কমন যেটা, সেটা না বলে সব কোথায়? স্যার অটোটক্সিক ড্রাগ। অটোটক্সিক ড্রাগস হইতে পারে। হ্যাঁ, আর সেনাইল স্যার। সেনাইল, এটা তোমার ঘরে আছে, তোমার দাদা দাদি আছে, তোমার বয়স্ক মানুষ আছে, তারা কান পরীক্ষা করলে সেনাইল হেয়ারিং লস পাওয়া যাবে, তাই না? তাহলে এক নম্বরে হচ্ছে প্রেসবায়োকেসিস আর সেনাইল আর এজ রিলেটেড হেয়ারিং লস। 2 নম্বরে, তারপরে 2 নম্বরে সব। 2 নম্বরে তুমি অটোটক্সিক ড্রাগস বলতে পারো, নয়েজ ইনডিউসড হেয়ারিং লস, মিনিয়াস ডিজিজ, হ্যাঁ, অ্যাকুস্টিক নিউরোমা, মেনি 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 থিংস। ওকে, the hot investigation you do perform to confirm finding done above by this instrument? Hot investigation would you perform to confirm findings done by above, মানে এই ইনস্ট্রুমেন্টে যে তুমি যে ট্রিনে ওয়েবার করছো, এটাকে কোন ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম করা হয়? বলো এটাকে। অডিওমেট্রি স্যার, অডিওমেট্রি। অডিওমেট্রি, হ্যাঁ হ্যাঁ, অডিওমেট্রি। অডিওমেট্রি করা হয়, হ্যাঁ, অডিওমেট্রি করা হয়, ঠিক আছে। পিওরটিন অডিওমেট্রি, ইম্পিডেন্স অডিওমেট্রি, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা কনফার্ম করি।
তো এইটার সাথে অডিওমেট্রির পার্থক্য কি বলো তো, তোমার পরীক্ষায় ধরে। পিওর টোন অডিওমেট্রি করছো, হ্যাঁ, তারপরে তুমি কেন কি বলে এই যে টিউনিং ফর্ক টেস্ট করার পরে কেন তুমি অডিওমেট্রি করতে দিবা? স্যার এক্সটেন্ট এন্ড টাইপ অফ ডিফারেন্সটা দেখার জন্য। হ্যাঁ, টু সি দ্য ডিগ্রি অ্যান্ড টাইপ অফ হিয়ারিং লস, মানে এটা দিয়ে তুমি টাইপ বুঝতে পারবা যে এটা কন্ডাক্টিভ ডেফনেস না সেন্সোরিয়াল ডেফনেস না মিক্স টাইপ অফ ডেফনেস, এগুলো এটা দিয়ে পরীক্ষা করে বোঝা যায়। কিন্তু কত ডিগ্রি হিয়ারিং লস আছে, সে 40 ডেসিবল কম শুনে না 50 ডেসিবল কম শুনে না 60 ডেসিবল, এটা দিয়ে নির্ণয় করা যায় না। কিন্তু এই পিওর টোন অডিওমেট্রি দিয়ে তুমি সেটা কি নির্ণয় করতে পারবা যে তার কত ডিগ্রি হিয়ারিং লস আছে, সে কম শুনে কিন্তু কত কম শুনে সেটাও তুমি জানতে পারবা। তাহলে পিওর টোন অডিওমেট্রি কেন করা হয়? টু সি দ্য ডিগ্রি অ্যান্ড টাইপ অফ হিয়ারিং লস। ওকে, আর এটা দিয়ে শুধু টাইপ অফ হিয়ারিং লস আছে কিনা এবং টাইপ অফ হিয়ারিং লস সেটা জানা যায়, হ্যাঁ, কিন্তু ডিগ্রি জানা যায় না, কত ডিগ্রি লস আছে সেটা জানা যায় না। কি পারতেছ না? এই তো সবই পড়ার মধ্যে। আরে বাবা, এত ইনস্ট্রুমেন্ট কেন? ও, আর 2-3টা, তারপর শেষ। এইটা কি বলতো? ছবি কোনটা ভালো আছে? একই আছে। এটা কি বলতো? টিলিস ফরসেপ নাকি স্যার? টিলিস নাজাল ড্রেসিং ফরসেপ। টিলিস নাজাল ড্রেসিং ফরসেপ, এটা যারা তোমার ওই যে নাকের অপারেশন দেখছো সেপ্টোপ্লাস্টি, তোমরা তো আসছো ওই ওটিতে আসলে আসতে পারো নাই, তো নাকের অপারেশন করে নাকের প্যাক দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। এএনএস প্যাক, অ্যান্টিরিয়র নাজাল স্ট্রেস প্যাক দিয়া, এটা রিবন প্যাক, এই টিলির মাথায় ধরে নাকের মধ্যে গাদায় গাদায় দেওয়া হয়। বুঝতে পারছো? তো এটার নাম কি? টিলিস নাজাল ড্রেসিং ফরসেপ অথবা টিলিস ফরসেপ বললেও হয়। হোয়াট আর দ্য মেথড অফ স্টেরিলাইজেশন? কি করবে এরকম একটা যন্ত্র, কিভাবে স্টেরিলাইজ করা যায়? এটা তো কোনো শার্প ইনস্ট্রুমেন্ট না, কিভাবে স্টেরিলাইজ করবা? অটোক্লেভ আর বয়েল। বয়েলিং। মেনশন ফর কমন ইউজ অফ দিস ইনস্ট্রুমেন্ট, চারটা কমন ইউজ বলো তো। ড্রেসিং নেজাল প্যাকিং এর জন্য করা যায়। হ্যাঁ হ্যাঁ, তো মানে যে কোনো নেজাল সেপ্টাল সার্জারি পরে, যে কোনো নেজাল সার্জারি পরে আমরা এটা দিয়ে কি করি? প্যাক দেই। হ্যাঁ, তারপর কি করা হয়? যে কোনো নেজাল সার্জারিতে তোমার এই ইনস্ট্রুমেন্টটা লাগে। আমরা রিমুভাল অফ কাট পিস অফ বোন আফটার সেপ্টোপ্লাস্টির পরে যে বোনস কাটার পরে এটা দিয়ে ধরে নিয়ে আসি। তারপর গলার মধ্যে যদি কাটা আটকায়, হ্যাঁ, রিমুভাল অফ ফরেন বডি আর ফিশ বোন ইন থ্রোট, গলার মধ্যে যদি কাটা দেয় তাহলে হা করে টাং ডিপ্রেসার দিয়ে এটার দিয়ে টিলির মাথা দিয়ে ধরে নিয়ে আসি। তো তারপর এই তো এরকম 3-4টা লিখে দিলা। কমন কজ অফ এপিস্টেক্সিস ইন 55 ইয়ার্স অফ ওল্ড ম্যান, বলো তো একটা 55 বছরের মানুষ তোমার কাছে কি কারণে এপিস্টেক্সিস নিয়ে আসতে পারে? বলো, এনজিওফাইব্রোমা। যারা এতক্ষণ অ্যান্সার দেওয়া নাই তাদের মধ্যে থেকে কেউ বলো। নাজোফেনজিয়াল এনজিওফাইব্রোমাটা এটা টিনেজারদের হয় এবং 10 থেকে 20 বছরের মধ্যে হয় এবং অবশ্যই মেল অ্যাডোলেসেন্টদের হয়, মেইলে হয়, আর কারো হবে না। তোমার হবে, তোমার হবে না, তোমাদের ব্যাচের যে মেয়ে আছে তার হবে, তার কোনোদিনও হওয়ার সম্ভাবনা ছিল না। নাজোফেনজিয়াল এনজিওফাইব্রোমা একটা কোশ্চেনই ধরে, যেটা কাদের হয়, কিচ্ছু না পারলে একটা কোশ্চেন ধরে, একটা কাদের হয়। এটা হচ্ছে এক্সক্লুসিভলি ইন অ্যাডোলেসেন্ট মেল, টিনেজারদের হয়, 10 থেকে 20 বছরের বাচ্চা বাচ্চাদের হয়, ছেলেদের হয়, আর কারো হয় না। তোমার এখন হবে না, তোমার হওয়ার বয়স শেষ। তোমাদের ব্যাচের যারা মেয়ে ছিল তাদের কোনোদিন হয় নাই, হবেও নাই, হওয়ার সম্ভাবনাও ছিল না। তোমার হওয়ার সম্ভাবনা ছিল, সেটা শেষ, আর তোমার কোনোদিন নাজোফেনজিয়াল এনজিওফাইব্রোমা হবে না। বুঝতে পারছো? তাহলে এই যে এতক্ষণ অ্যান্সার দেয়নি তাদের মধ্যে থেকে বলো যে হঠাৎ কমন কজ অফ হাইপারটেনশন স্যার। কে বলতেছে ভাই? আগে নাম বলো। স্যার আমি হচ্ছে নিলয় স্যার। নীলয়, হ্যাঁ নীলয় ভালো, নীলয় ভালো ছেলে, বলো। হাইপারটেনশনের জন্য হতে পারে, ড্রাগস এর জন্য হতে পারে। কি কি ড্রাগস? এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। অ্যান্টিকোগুলেন্ট কি কি খায়? যে হেপারিন, ওয়ারফারিন। হেপারিন, ওয়ারফারিন, তার চেয়ে আরো কমন খায় ইকোস্প্রিন, হ্যাঁ, অ্যাসপ্রিন, যেটা অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল, হ্যাঁ, এগুলো। এবং যদি 1 নম্বরে বলো হাইপারটেনশন, 2 নম্বরে হচ্ছে ড্রাগস, 3 নম্বরে কি? 3 নম্বরে তুমি লিভার ডিজিজ বলতে পারো, কারণ লিভার ডিজিজে কি হয়?
ক্লটিং ফ্যাক্টর, সিএলডির পেশেন্ট কি হয়, তার লিভার থেকে ক্লটিং ফ্যাক্টর হয় না, তো দেখা যায় যে লিভার ডিজিজ থাকলে সিএলডির পেশেন্টের কোগুলোপ্যাথি থাকে, ওরা নিয়ে আসে। তারপর কি হইতে পারে, 55 বছর বয়সে তার কার্সিনোমা নিয়ে আসতে পারে, নাজোফেরেঞ্জিয়াল বা নাজাল কোনো কার্সিনোমা নিয়ে আসতে পারে। হ্যাঁ, তো টিউমার অফ দ্য নোজ এন্ড নাজোফেরিংস এর কারণে হতে পারে। তো এগুলো কমন কজ। ওকে, বুঝতে পারছো? এটা কি বলো, আর কয়টা আছে রে ভাই? তিনটা। এটা কি? Mollison self-retaining. মলিসন সেলফ রিটেনিং মাস্টার্ড হেমোস্ট্যাটিক রিট্রাক্টর। ঠিক আছে, মলিসন সেলফ রিটেনিং মাস্টার্ড হেমোস্ট্যাটিক রিট্রাক্টর। তো আইডেন্টিফাইড ইনস্ট্রুমেন্ট হলো। নেম 4 অপারেশন ডান বাই দিস ইনস্ট্রুমেন্ট। কি কি অপারেশন এটা ইউজ করা হয় বলো তো? এটা আমরা সাধারণত কানের অপারেশন ইউজ করি, টিম্পানোপ্লাস্টি। Nephrectomy. হ্যাঁ, তারপর কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি, তারপর হচ্ছে রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। কানের সার্জারিতে আমরা এটা ইউজ করি। তাহলে একটা তুমি যে কয়টা জানো ওই কয়টাই বলো, তাতেও তো হচ্ছে। টিম্পানোপ্লাস্টি, কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি এন্ড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। ওকে, এটার নাম হোমিওস্ট্যাটিক কেন করা হয়েছে? কারণ এটা দিয়ে যে গ্রাফট নেওয়ার মানে ইনসিশন দেওয়ার পর এটা দিয়ে রিট্রাক্ট করা হয়, গ্যাপ করা হয়, এবং প্রেসারে ব্লাডও বন্ধ হয়ে যায়। তারপর নেম ফর অপারেশন ডান বাই, তো পড়ে গেলা। মেনশন ফর কমপ্লিকেশন অফ এয়ার সার্জারি ডান বাই দিস ইনস্ট্রুমেন্ট। ওকে, হাউ উইল ইউ স্টেরিলাইজ দিস ইনস্ট্রুমেন্ট? তো কিভাবে স্টেরিলাইজ করবে? বয়লিং, অটোলোফিল। আর যে চারটা এয়ার সার্জারির সময় এটা কি কি কমপ্লিকেশন তৈরি করতে পারে, এই যে ইনজুরি করতে পারে, এই করতে পারে, এগুলো পড়ে নিবা। ঠিক আছে, সময় নাই, শেষ করে দেবেন নাহলে। এটা ছিল না? কেউ একজন বলো এটা কি? নেজাল স্পাগুলাম। স্যার বেটা, থুডিকাম। হ্যাঁ থুডিকাম। এই থুডিকামের নাম না বললে হবে। থুডিকাম নেজাল স্পেকুলাম, থুডিকাম। এইটা তো ধরা, এটা কিন্তু তোমাদের ধরতে অবশ্যই পারতে হবে। কবির স্যার এটা দেখবে তোমাকে। ঠিক আছে, এটা দিয়ে কি করে? এটা দিয়ে তোমার নাক দেখে। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, থুডিকাম নেজাল স্পেকুলাম। মেনশন দ্য নেম অফ দ্য প্রসিডিউর ডান বাই ইট। কি করা হয় এটা দিয়ে? এন্টেরিয়র রাইনোস্কোপি করা হয়। এন্টেরিয়র রাইনোস্কোপি, নাকের সামনের অংশ, এটা দিয়ে আমরা দেখি। ওকে, মেনশন টু ডায়াগনস্টিক এন্ড টু থেরাপিউটিক ইউজ অফ দিস ইনস্ট্রুমেন্ট। বলো তো এটা ডায়াগনস্টিক ইউজ কি কি কাজে ইউজ করা হয়? DNS nasal polyp. হ্যাঁ, ডিএনএস, হাইপারট্রফিক টার্মিনেট, তারপর নেজাল পলিপ, এগুলোকে আমরা দেখা ডায়াগনোসিস করি। আর ট্রিটমেন্ট কি কাজে ইউজ করা হয়? এটা যেমন রিমুভাল অফ ফরেন বডি। হ্যাঁ, ফরেন বডির সময় এটা নাক দিয়ে নাকের স্পেস করে দেখে ফরেন বডি আমরা রিমুভ করি। তারপর সেপ্টাল সার্জারির সময় এই ইনস্ট্রুমেন্টটা লাগে। ঠিক আছে, হাউ ডু ইউ স্টেরিলাইজ দিস ইনস্ট্রুমেন্ট? বয়লিং, অটোক্লেভ। শেষ। হোয়াট আর দ্য স্ট্রাকচার সিন বাই দ্য প্রসিডিউর ডান বাই দিস ইনস্ট্রুমেন্ট? কি কি স্ট্রাকচার দেখা যায় এটা দিয়ে বলো তো? কেউ পারবা? তোমাদের কি নোজের এক্সামিনেশন দেখাইছিলাম কোনো? হ্যাঁ, নেজাল সেপ্টাম। আর Rhinoscopiতে nasal septum turbinate গুলো দেখা যাবে স্যার। হ্যাঁ, কিন্তু নেজাল সেপ্টাম টার্মিনেট না আরো সাথে কিছু আছে? নেজাল সেপ্টামের পুরোটা দেখা যায় না, শুধু সামনের অংশ দেখা যায়। নেজাল সেপ্টামের শুধু সামনের অংশ, এটা দিয়ে এন্টিরিয়র রাইনোস্কোপি, নাকের সামনের অংশ দেখা যায়, একটু পিছনে আর কিছু দেখা যায় না। এই জন্য বলতে হবে যে এটা দিয়ে দেখা যায় হচ্ছে এন্টিরিয়র পার্ট অফ দ্য নেজাল সেপ্টাম। তারপরে কি anterior part of the medial and inferior turbinate, medial and inferior meatus. ওকে, তো এই জিনিসগুলো সামনের অংশ, এন্টেরিয়র পার্ট, সবকিছুরই এন্টেরিয়র পার্টটা দেখা যায়। হ্যাঁ, কিন্তু পোস্টেরিয়র পার্টটা কিন্তু এইটা দিয়ে দেখা যাবে না। এই জন্য এটা বলে নিতে হবে যে
কি কি স্ট্রাকচার দেখা যায়? এন্টিরিয়র পার্ট অফ দ্য নেজাল সেপ্টাম, তারপর হচ্ছে nasal cavity, anterior part of the medial and inferior turbinate, and anterior part of the medial and inferior meatus. এই জায়গাগুলো দেখা যায়। কি দেখা যায় না এটা বলতে পারো কেন? কেউ বলতে পারবা? এটা ধরে, ভাই ভাই ধরে, ওই যখন শর্ট কেস দিতে আসবে তখনই ধরবে। দেখা যায় না, তুমি এটা ভেস্টিবুলের মধ্যে নাকের সামনে যখন লাগাই দিবা তখন ভেস্টিবুল দেখা যায় না, আর পোস্টেরিয়র পার্ট কিছু দেখা যায় না, ঠিক আছে? এইসব জিনিসের সুপিরিয়র টার্বিনেট দেখা যায় না, অনেক কিছু দেখা যায় না। এগুলো তোমাদের অস্পির সময় পড়াবো, নোজ এক্সামিনেশনের সময় পড়াবো, আর সময় দিচ্ছি না। এটা কি বলতো? কিরে ভাই চুপ হয়ে গেল কেন? laryngeal mirror. ল্যারেঞ্জিয়াল মিরর, ঠিক আছে, আইডেন্টিফাই ল্যারেঞ্জিয়াল মিরর। এটা কি দেখে? ল্যারিংস দেখে। মেনশন দ্য নেম অফ দ্য প্রসিডিউর ডান বাই দিস ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে কি প্রসিডিউর করা হয়? ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। এর সামনে যে আয়না আছে, আয়না দিয়ে আমরা মুখের মধ্যে এটা ওরোফ্যারিংসে ধরে ল্যারিংস দেখি। তাহলে ল্যারিংস তো আমরা সরাসরি দেখতেছি না, দেখতেছি আয়না দিয়ে। এই জন্য এটার নাম হচ্ছে ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। প্রসিডিউর নেম অফ দ্য প্রসিডিউর ডান বাই ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। ল্যারেঞ্জিয়াল মিরর, এই এখানে এই জায়গা থেকে আয়না দেওয়া আছে ওরাল ক্যাভিটি ওরোফ্যারিংস এর মধ্যে, এটা উল্টা করে ধরে আমরা আয়না দিয়ে ল্যারিংসের চেহারাটা ছবিটা দেখি। এই জন্য এটার নাম হচ্ছে ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। সরাসরি ল্যারিংস দেখতেছি না, এই জন্য নাম হচ্ছে ইনডিরেক্ট প্রসিডিউর। হট স্ট্রাকচার ক্যান ইউ সিন উইথ দিস ইনস্ট্রুমেন্ট। এটাও তোমাদের যখন ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি দেখাবো তখন পড়াবো কি কি স্ট্রাকচার দেখা যায়। বেজ অফ দ্য টাং, ভ্যালিকুলা, এরিয়াপিগ্লোটিক ফোল্ড, এপিগ্লোটিস, এরিয়াপিগ্লোটিক ফোল্ড, পাইরিফর্ম ফসা, ভোকাল কর্ড, ফিউরিংস অফ ট্রাকিয়া। এগুলো আবার পড়ানো হবে। নেম 5 কন্ডিশন অ্যাকোয়ার্ড কজ অফ হোর্সনেস অফ ভয়েস। তো হোর্সনেস অফ ভয়েসের 5টা কন্ডিশন বলতে পারবা না? কিছু এই পারবা না? স্যার বলে ফেলো 5টা হোর্সনেস অফ ভয়েসের কজ। যেগুলোতে ট্রাকিস্টোমির ইন্ডিকেশন ওগুলোই তো হোর্সনেস অফ ভয়েসের কজ, তাই না? ও, এটা তো হোর্সনেস অফ ভয়েস বলছে, হোর্সনেস অফ ভয়েসের কজ অবশ্য তা না। হোর্সনেস অফ ভয়েস প্রথমে বলবো অ্যাকুট ল্যারিঞ্জাইটিস, ক্রনিক ল্যারিঞ্জাইটিস, ভোকাল কর্ড নোডিউল, ভোকাল কর্ড পলি, ভোকাল কর্ড কার্সিনোমা, তারপরে কি ইডিমা অফ দ্য ভোকাল কর্ড, এই মেনি মেনি থিংস। গেল শেষ। এই ইনস্ট্রুমেন্ট বুঝতে পারছো? দেখবা যে এখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট তোমাকে দিয়ে দিছে। কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা থেকে একটা ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবো। তাহলে কি 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 গেল? এক্সরে গেল, ইনস্ট্রুমেন্ট গেল। ওকে, এবার কি আসো? পিকচার স্যার। পিকচার, ছবি দেওয়া থাকবে। এটা কিসের ছবি বলতে পারবা? হঠাৎ হ্যাঁ, বেলস পালস। কমনলি এটা আমিও বলছিলাম বেলস পালস, কিন্তু এটা বেল পালসি না, এটা দিতে হবে যে ফেসিয়াল পালসি দিবা, ঠিক আছে? কারণ কি এখানে দেখো নেম টু সার্জিক্যাল প্রসিডিউর কজিং দিস কমপ্লিকেশন। বুঝতে পারছো? মানে এটা সার্জারির কারণে হয়েছে, এটাই বুঝাইতে চাইতেছে। তাহলে কি সার্জারি করতে গিয়ে এরকম ফেসিয়াল পালসি হতে পারে? মাস্টারডেক্টমি স্যার। হ্যাঁ, মাস্টারডেক্টমি। আরেকটা স্যার প্যারোটিডেক্টমি। গুড। প্যারাটিড প্ল্যান্ট সার্জারি। হ্যাঁ, প্যারোটিড সার্জারি। প্যারোটিড সার্জারি করতে গিয়ে, প্যারোটিডেক্টমি করতে গিয়ে হইতে পারে, আর হচ্ছে মাস্টারডেক্টমি করতে গিয়ে হইতে পারে। মাস্টারডেক্টমি করতে গিয়ে কেন হয়? কানের মধ্যে দিয়ে ফেসিয়াল নার্ভ আসে না, ওই মাস্টার্ড বোনসের ওইখান দিয়েই আসে, হ্যাঁ, কোর্সটা। তো ওইখানে কানের সার্জারি মাস্টারডেক্টমি করতে গিয়ে ফেসিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। আবার এখানে এসে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ঢুকে, এই জন্য প্যারোটিড সার্জারি গিয়ে প্যারোটিড গ্ল্যান্ডের সুপারফিশিয়াল আর ডিপ লোবের মাঝখান দিয়ে এটা মাঝখানে এসে এটা 5টা ভাগে ভাগ হয়, তারপর ফেসে সাপ্লাই দেয়। কি কি ব্রাঞ্চ? এই দেখো মেনশন। তাহলে সার্জারি কি বলবা? একটা মাস্টারডেক্টমি আর একটা প্যারোটিডেক্টমি। হোয়াট আর দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ ফেসিয়াল নার্ভ? কি কি টার্মিনাল ব্রাঞ্চ আছে? এখানে কে দেয়?
পাঁচটা স্যার ব্রাঞ্চ, জি স্যার, টেম্পোরাল, টেম্পোরাল, জাইগোমেটিক, জাইগোমেটিক্স, বাক্কাল, বাক্কাল, মার্জিনাল সাব ম্যান্ডিবুলার। ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি নেই, মার্জিনাল ম্যান্ডিবুলার আর হচ্ছে সার্ভাইকাল। এই সার্ভাইকাল দেয় ঘাড়ে যে প্লাটিজমাম আছে, হ্যাঁ, আর মার্জিনাল ম্যান্ডিবুলার দেয় এই খাত দিয়ে। হ্যাঁ, তো কেন এটা কিন্তু অনেকে বলে ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার হচ্ছে ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, অপথ্যালমিক। আর এটার নাম হচ্ছে ফেসিয়ালের যে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, এটার নাম হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবা। ওকে, জি স্যার। মেনশন টু প্রবলেম অফ দিস কন্ডিশন। কি কি প্রবলেম হতে পারে এরকম একটা ফেসিয়াল পালসি হলে? স্যার এক্সপোজার ক্যারাটাইটিস হতে পারে। আইএস স্যার এক্সপোজার এক্সপোজার ক্যারাটাইটিস। ক্যারাটাইটিস হতে পারে। তারপর আর স্যার মাউথে স্যার হচ্ছে স্যার ওই যে সোয়ালিং ডিফিকাল্টিস। সলিং ডিফিকাল্টি, হ্যাঁ দুইটা। যদি মেজর দুইটা বলো তাহলে এই দুইটাই বলতে হবে। হ্যাঁ ঠিক আছে। এটা কি বলতো? স্যার ক্রনিক টনসিলাইটিস স্যার। দেখি আর ছবি আছে না? ছবি নেই। কালকে রাতের বেলা ছবি তুলছে, তারও লাইটের উল্টা দিকে ধরে। এটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। দেখে কি অ্যাকুইট মনে হচ্ছে না ক্রনিক মনে হচ্ছে? হ্যাঁ স্যার অ্যাকিউটে তো স্যার এত বড় থাকে না স্যার। অ্যাকুইটেও একবারে বড় হইতে পারে, এবং দেখে যে অ্যাকুইট এরকম কনজেস্টেডই থাকে, কিন্তু এটা বলতে হবে ক্রনিকই। কারণ কি, এখানে ওই যে দেখো হোয়াট ইজ ইয়ার ডায়াগনোসিস লেখছে, বা সার্জারি। অ্যাকুইট অবস্থায় তো আমরা সার্জারি করি না, এই জন্য এটাকে ওই নিচের কোশ্চেন দিয়ে কিছুটা মিলায়, কনফিউশন হলে নিচের কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করে লিখতে হয় আর কি। তো এটা হচ্ছে অ্যাকুইট টনসিলাইটিস। হ্যাঁ, অ্যাকুইট না, ক্রনিক টনসিলাইটিস। দেখছো দুইটা বড় বড় টনসিল, এটা কিসিং টনসিল কিন্তু, হ্যাঁ, একটার সাথে আর একটা মিশে আছে। যখন একটু মিশে মিশে থাকে, একটা টাচ করে, তখন আমরা বলি কিসিং টনসিল। ওকে, আর এটা হচ্ছে ইউবোলা। এটা হচ্ছে সফট প্লেট, এই এন্টিরিয়র পিলার, এন্টিরিয়র ফসাল পিলার। ঠিক আছে, এই যে টনসিলের সামনে যেটা থাকে, এটা হচ্ছে এন্টিরিয়র ফসাল পিলার, ইউবোলা। তারপর হচ্ছে এটা কি টাং, টাং, এটা হচ্ছে দাঁত, এটা উপরের পাটির দাঁত, এটা সফট প্লেট, এটা ইউবোলা। বুঝতে পারছো? তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তাহলে বলবা কি ক্রনিক টনসিলাইটিস। তাহলে নেম দ্য ক্লিনিক্যাল কন্ডিশন অফ দিস পিকচার। ক্লিনিক্যাল কন্ডিশন বলতে কি তাহলে কি বুঝাইছে? এনলার্জ কিসিং টনসিল। ওকে, জি স্যার। আরেকবার বলেন স্যার একটু। ক্লিনিক্যাল কন্ডিশন কি বলবা? এনলার্জ কিসিং টনসিল। ওকে, তারপর হচ্ছে এন্টিরিয়র ফসাল পিলার ইজ কনজেস্টেড। এন্টিরিয়র ফসাল পিলার ইজ কনজেস্টেড। এই দুইটাই বলো, অসুবিধা কি? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ওই যে ক্রনিক টনসিলাইটিসের ডায়াগনোসিসের থেকে দুইটা বলে দিলাম আর কি। বুঝতে পারছো? এনলার্জ টনসিল, এন্টিরিয়র ফসাল পিলার কনজেস্টেড। লিম্ফ নোডটা এখানে নাই। আর কি নেম ফর ইন্ডিকেশন অফ সার্জারি? তাহলে চারটা ইন্ডিকেশন বলো সার্জারির। ক্রনিক টনসিলাইটিস, তারপরে রিকারেন্ট অ্যাটাক অফ টনসিলাইটিস যদি হয়, পেরিটনসিলার অ্যাবসেসের পরে, যদি 4 সপ্তাহ পরে। এই আর তো হচ্ছে গুলাই। ইনলাস টনসিল যদি অবস্ট্রাকশন করে। হ্যাঁ, এই তো এগুলাই। এগুলো কি পড়া লাগে নতুন করে? হোয়াট আর দ্য কন্ডিশন কমন কমপ্লিকেশন অফ সার্জিক্যাল প্রসিডিউর? টনসিলেক্টমির কমপ্লিকেশন তো কতবার পড়বা? প্রাইমারি হেমারেজ, রিঅ্যাকশনারি হেমারেজ, সেকেন্ডারি হেমারেজেস, এগুলো হাবি যাবে। এটা কি বলো? স্যার হচ্ছে এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড স্যার। ডায়াগনোজ দ্য কেস, এটা একবারে বলে দিবা, মাল্টিনোডুলার। মাল্টিনোডুলার গয়টার স্যার। ঠিক আছে, মাল্টিনোডুলার। এরকম একটা কেস কয়েকদিন আগে আসছিল, বুঝছো, টক্সিক গয়টার। হাইপারথাইরয়েড স্টেটে ছিল বলে আমরা আবার 2 সপ্তাহ পরে আসতে বলছি। ঠিক এত বড়, আরো বড় মনে হয় এটার থেকে। এই সব জায়গা গুল্টো গুল্টো দিয়ে ভরে গেছে। তাহলে এটা কি? মাল্টিনোডুলার গয়টার। মেনশন 3 কমন ইনভিশন অফ দিস কেস। কি কি টেস্ট করবা তাহলে বলো? স্যার হচ্ছে যে সেরাম T3T, মানে ফ্রি T3 T4 TSH। তারপর আরেকটা আর আয়োডিন আপটেক টেস্ট স্যার। আয়োডিন আপটেক টেস্ট আমরা সবসময় করি না, টক্সিক ফিচার না থাকলে করি না। আল্ট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, তারপর হচ্ছে সিরাম T3 T4 FT3 ফ্রি T3 ফ্রি T4, আর হচ্ছে কি
সিরাম টিএসএইচ এটা দেখা হয়। আর কি দেখতে পারো? তো এফএনএসি বায়োপসি করা যেতে পারে। হ্যাঁ, এফএনএসি বায়োপসি, যেটা কি ম্যালিগন্যান্ট না বিনাইন। আর একটা করলে কি করতে পারো? সিরাম ক্যালসিয়াম করতে পারো। কেন ক্যালসিয়াম করবা? হ্যাঁ, কারণ এটার একটা ইনজুরির চান্স আছে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে সার্জারি করতে গিয়ে। তো অনেকের দেখা যায় যে এমনি ক্যালসিয়াম লেভেল কম থাকে প্যারাথাইরয়েড, তো ক্যালসিয়াম দেখা যায় যে সে সার্জারির পরে, তুমি হয়তো ইনজুরি করো নাই কিন্তু সার্জারির পরে সে কমপ্লেন করলো যে না তার ক্যালসিয়াম লেভেল কমে গেছে। তো এই জন্য আগে থেকেই একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে মানে ক্যালসিয়াম লেভেল করে নিতে হয়, নেওয়া ভালো। আর এটা আমরা করি না, স্যাররাও করে না, কিন্তু মানে যদি এটা যদি বিদেশ হইতো তাহলে ওরা করায় নিত, কারণ এটা ওদের কাছে লিগ্যাল কেস আর কি। আমরা মূলত আল্ট্রাসাউন্ড করি, T3 T4 TSH করি আর এফএনএসি করি। আর যদি টক্সিক ফিকার থাকে তাহলে ওই কি করি, রেডিয়াডিন আপটেক টেস্ট করে দেখি, অথবা অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি দেখি যেগুলো আছে, ঠিক আছে, এগুলো দেখতে পাবো। মেনশন এখানে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিটা ক্যালসিয়ামের থেকে দেখা বেশি জরুরি, কারণ টক্সিক গয়টার থাকলে এরকম অনেক সময় বেশি হয়ে যায়। মেনশন 5 কমন কমপ্লিকেশন অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। পারবা না? কি কি হতে পারে? রিঅ্যাকশনারি হেমোরেজ হতে পারে, টেম্পোরারি টোটাল থাইরয়েডেক্টমি করে দিলে পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে ইনজুরি করলে হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে। তো এরকম যেগুলো আছে সেগুলো বলে দিলাম। এটা কি বলো তো? আর কয়টার ভাই শেষ হয় না কেন? Midline swelling, sir. মিডলাইন সোয়েলিং একটা বাচ্চা, তুমি কি বলতে পারো? Thyroglossal cyst, most probably. থাইরোগ্লোসাল সিস্ট। হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? বলে দিবা থাইরোগ্লোসাল সিস্ট। মেনশন কমন ইনভেস্টিগেশন অফ ফর দিস ডায়াগনোসিস। কি কি কমন ইনভেস্টিগেশন করতে পারো? একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারো, একটা এফএনএসি করতে পারো, তাই না? আল্ট্রাসোনোগ্রাম করে দেখবা যে আসলে এটা থাইরোগ্লোসাল সিস্ট কিনা, এফএনএসি করে দেখবা যে এই থাইরোগ্লোসাল সিস্ট কি এটা বিনাইন টিস্যু না এখানে থাইরোগ্লোসাল সিস্টে তো থাইরয়েড টিস্যু থাকে, তো এখানে থাইরয়েডের কার্সিনোমা গুলো হতে পারে না? অবশ্যই হতে পারে। এটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট? আল্ট্রাসোনোগ্রাম কেন করবা? একটা হচ্ছে এটা থাইরোগ্লোসাল সিস্ট কিনা সেটা দেখবা, আর একটা হচ্ছে যে তার নরমাল থাইরয়েড গ্ল্যান্ড আছে কিনা সেটা দেখবা। কারণ কি এমন অনেক সময় হয় যে এটা থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্টাল অ্যানোমালি, তো দেখা যায় যে এইটাই থাইরয়েড, তার থাইরয়েড হরমোনের একমাত্র সোর্স, তার আর থাইরয়েড গ্ল্যান্ড নাই, অ্যাবসেন্ট থাকতে পারে। আল্ট্রাসোনোগ্রাম এই জন্য অবশ্যই করে নিতে হবে যে তার নরমাল থাইরয়েড গ্ল্যান্ড আছে কিনা। যদি দেখা যায় যে তার নরমাল থাইরয়েড গ্ল্যান্ড থাকে তাহলে এটা আমরা কেটে ফেলি, আর যদি নরমাল থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ না করে তাহলে এটাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে যে এটাই আপনার হরমোনের একমাত্র উৎস, এটা একটু ফুলা থাকলে আপনি যেহেতু কোনো অসুবিধা করতেছেন আপনি এটা রেখে দেন। কথা বুঝতে পারছো? আর এফএনএসি করে যদি ম্যালিগন্যান্সি আসে তখন আমরা সার্জারি করি, যদি অনলি থাইরয়েড টিস্যু থাকে এইটাই। আর যদি ম্যালিগন্যান্ট আসে কিন্তু অনলি থাইরয়েড টিস্যু না, তাহলে ম্যালিগন্যান্ট আসে সার্জারিতে চলে যেতে হবে। ইফ ইট ইজ বিনাইন মেনশন দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট। কি বেস্ট পসিবল ট্রিটমেন্ট করবা? স্যার হচ্ছে সার্জারি করব স্যার। ছেলের নাম কি? একটা নাম আছে, Cyst trunk operation. সিস্টাং অপারেশন। নেম ফর কমন কমপ্লিকেশন অফ থাইরয়েড সার্জারি, এটা তো আগের বারের পড়া, বলে দিবা, ঠিক আছে? সিস্টাং অপারেশন। এটা কি বলো তো? আর একটা আছে, এটা কি? Marginal perforation, CS1, sir. ডায়াগনোস দেখে ক্রনিক সাপোরেটিভ আরাইটিস মিডিয়া, এটা সেন্ট্রাল পারফরেশন আছে, দেখছো নিচে এই যে রেমনেন্ট বলি না, এটা হচ্ছে দেখো এই যে নিচে একটু রেমনেন্ট আছে, হ্যাঁ উপরেও আছে এদিকে, এটা হচ্ছে সেন্ট্রাল পারফরেশন। আর মার্জিনাল কি যদি এই যে ধরো এটা পুরোটা একেবারে যে এই যে এখানে এসে বন্সকে সে টাচ করছে এক্সটার্নাল ক্যানেলকে, যদি একদম এটা পুরোটাও থাকতো, হ্যাঁ এই যে এই রেমনেন্টটুকু না থাকতো, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখতে পাচ্ছি। এই রেমনেন্ট না থেকে পুরো যদি একেবারে ক্যানেলের সাথে টাচ থাকতো তখন আমরা বলতাম মার্জিনাল। আর অ্যাটিক কখন বলতাম? অ্যাটিক বলতাম যদি এই জায়গায় থাকতো। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে পার্স টেন্সা, একটা ভাঁজ বোঝা যাচ্ছে না?
এই যে হ্যান্ডেল, এটা হচ্ছে হ্যান্ডেল অফ মেলিয়াস। হ্যাঁ, হ্যান্ডেল মেলিয়াসের এই নেক থেকে তোমার এইদিকে একটা এই ফোল্ডের মতো থাকে, এদিকে একটা ফোল্ড, এর নিচে হচ্ছে পার্স টেন্সা, আর এই যে উপরের অংশ, এই যে এই অংশটা হচ্ছে পার্স ফ্ল্যাক্সিডা। এখানে যদি পারফোরেশন থাকতো তাহলে আমরা বলতাম অ্যাটিক পারফোরেশন, এটা যদি পুরোটাই থাকতো তাহলে বলতাম মার্জিনাল, আর যেহেতু চারদিকেই রেমনেন্ট আছে অল্প হোক বেশি হোক তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল পারফোরেশন। ওকে, তাহলে ডায়াগনোস দ্য কেস, হ্যাঁ, তাহলে কি ক্রনিক সাপোরেটিভ আর্টারিস মিডিয়া অথবা পারফোরেশন ইন দ্য টিএম, এটা তুমি পারফোরেশন অফ দ্য টিএম, সেন্ট্রাল পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেনও বলতে পারো, অথবা ক্রনিক সাপোরেটিভ আর্টারিস মিডিয়া বললেও হয়। মেনশন টু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস কি আছে, সেন্ট্রাল পারফোরেশন অফ দ্য টিএম আর হ্যান্ডেল অফ মেলিয়াস ইজ সিন, মিডল এয়ার মিউকোসা ইজ ড্রাই, এরকম কত ফাইন্ডিংস আছে, তাই না? এটা কি বলতো যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিম্প্যানোস্ক্লেরোসিস ইজ সিন। হ্যাঁ, তাহলে কি কি দেখতে পাচ্ছি, একটা সেন্ট্রাল পারফোরেশন দেখতে পাচ্ছি, ফাইন্ডিংস, একটা মিডল এয়ার মিউকোসা দেখা যাচ্ছে ড্রাই, কোনো পাস টাস নাই, হ্যান্ডেল অফ মেলিয়াস দেখা যাচ্ছে, টিম্প্যানোস্ক্লেরোসিস দেখা যাচ্ছে। ওকে, মেনশন টু ইম্পর্টেন্ট কজেস অফ দিস কন্ডিশন, কি কি কারণে হইতে পারে, একটা হচ্ছে ট্রমাটিক রাপচার অফ দ্য টিএম, আর একটা কি ক্রনিক সাপোরেটিভ আর্টারিটিস মিডিয়া। তাহলে ডায়াগনোসিস বলবো সেন্ট্রাল পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন, ঠিক আছে, অথবা পারফোরেশন ইন দ্য টিএম। আর কি কি কন্ডিশনে হইতে পারে, একটা হচ্ছে ক্রনিক সাপোরেটিভ আর্টারিটিস, আর একটা হচ্ছে ট্রমাটিক রাপচার অফ দ্য টিম্পানিক মেমব্রেন। হোয়াট টাইপ অফ হিয়ারিং লস ডু ইউ এক্সপেক্ট ইন দিস কন্ডিশন, কি টাইপের হিয়ারিং লস হইতে পারে এখানে? Conductive type of Conductive type. What is the specific treatment of this case? কি specific treatment করবা তুমি? cortical Tympanoplast. mastoid. বেটা, cortical mastoiditis আসে তারপরে তো, এটা তো পর্দা সিদ্ধ দেখতে পাচ্ছ, তাহলে তুমি টিম্পানোপ্লাস্টি করে দিবা, কথা শেষ, পর্দা জোড়া লাগিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। মাইরিঙ্গোপ্লাস্টি আর টিম্পানোপ্লাস্টি। এটা কি বলতো, এটা দিয়ে শেষ, ছবি শেষ। নাকের মধ্যে দেখি একটা বের হয়ে আছে, তাই স্যার Polyp. nasal polyp স্যার। পলিপের কালার হয় পেল, এটা কি পেল কালার? না স্যার, লাল লাল স্যার। তাহলে কি, আবার দেখো স্যার ডটেড nasal গ্রানুলার সারফেস একটা, নিচের পোর্শন গুলো তাহলে পজিটিভ এজেন্টস আছে, তার মানে কি এটা একটা ইনফেকশাস কিছু। Rhinosporidosis. রাইনোস্পোরোসিস, গুড, তাহলে এটা হচ্ছে রাইনোস্পোরোসিস। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? রাইনোস্পোরোসিস। হোয়াট আর দ্য পজিটিভ ফ্যাক্টর, কি কি পজিটিভ এজেন্ট? রাইনোস্পোরিডিয়াম সিভেরি না? জি স্যার। রাইনোস্পোরিডিয়াম সিভেরি, এটা পজিটিভ এজেন্ট। মেনশন কমন এফেক্টেড সাইট, এনি টু সাইট, দুইটা কমন এফেক্টেড সাইট বলো তো। স্যার নোজ এন্ড নাসোফ্যারিংস। কোথায় কোথায় হইতে পারে বলো তো? স্যার নাসোফ্যারিংস, হ্যাঁ, আরেকটা স্যার হচ্ছে স্যার প্যালেট স্যার, হ্যাঁ, স্যার এপিগ্লোটাইটিস, এপিগ্লোটাইটিস আলাদা স্যার এপিগ্লোটিস আর কি হইতে পারে, তবে কমনলি হয় কোথায়, যে স্যার নোজে, কমন নোজ আর নাসোফ্যারিংস হয়। নোজে হয়, নেজাল সেপ্টামে হয়, অথবা তোমার টার্বিনেটে হয়, গায়ে থাকতে পারে, হ্যাঁ, এটা অ্যাটাচমেন্ট, অথবা নেজোফেরিংসে হয়, প্যালেটে হয়, হ্যাঁ, বাক্কাল ক্যাভিটিতে হইতে পারে, হ্যাঁ, ইভেন কোথায় হইতে পারে, এই যে ভালভা ভ্যাজাইনা, হ্যাঁ, এখানেও হইতে পারে, কিন্তু বুঝতে পারছো রাইনোস্পোরোসিস, তো ভালভা ভ্যাজাইনা এসব জায়গাও হইতে পারে। কোথায় কাদের বেশি হয় বলো তো? Both male animal human requires. হ্যাঁ, Both man, human, animal do. হ্যালো, না আরো 15 মিনিট লাগবে কেন? ওই যে রুগী আছে, কিছু বলবা? না ঠিক আছে, অসুবিধা নেই।
যারা ইনফেক্টেড পন্ড ওয়াটারে যারা গোসল করে তাদের বেশি হয়, হ্যাঁ, যারা কৃষি কাজ করে তাদের হয়। ইনফেক্টেড পন্ড ওয়াটারে যারা গোসল করে তাদেরই বেশি। হাউ ক্যান ইউ কনফার্ম দিস ডায়াগনোসিস? কিভাবে কনফার্ম করবা? হিস্টোপ্যাথোলজি করে, ঠিক আছে। হোয়াট আর দ্য কমন ট্রিটমেন্ট অপশন? কি ট্রিটমেন্ট অপশন আছে? এক্সিশন করে দেবে। হ্যাঁ, এক্সিশন, সাথে আর একটা কথা বলতে হবে, স্যার ওয়াইড এক্সিশন উইথ ওয়াইড বেস কটারাইজেশন। ঠিক আছে, এর যে বেস, যে গোড়া, যে অ্যাটাচমেন্ট, ওখানে কি করতে হবে? বেশি করে কটারি করে দিতে হবে, যাতে ওর গোড়ায় কোনো অর্গানিজম না থাকতে পারে। একে তো ওয়াইড এক্সিশন করবাই, করার পরে ওখানে গোড়া আবার ভালো করে পোড়ায় দিতে হবে, যাতে দুই একটা অর্গানিজম যদি থাকে কটারাইজেশন করে ওকে মেরে ফেলতে হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো? তাহলে ছবি কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা দিয়েই পাই যেতে পারো, বলা যায় না। তো 3টা জায়গা শেষ, তাই না? আর 2টা স্টেশন বাকি আছে। 2টা স্টেশনে পড়ার তেমন কিছু নাই, একটা পড়াবোই না, আর একটা একটু বলে দিচ্ছি আর কি। 2টা স্টেশন কি বাকি আছে? একটা হচ্ছে যে এই যে তোমার প্রসিডিউর স্টেশন, প্রসিডিউর স্টেশনে তোমাকে কি করতে হবে? কোন একটা এক্সামিনেশন তোমাকে দিবে, এটা করে দেখাইতে হবে। যেমন কমনলি এনটিতে বেশি আসে কোনটা? এই যে টিউনিং ফর্ক টেস্টটা তোমাকে করতে দেয়। ওকে, টিউনিং ফর্ক টেস্ট দেয়। এছাড়া ইএনটিতে মানে আইতে দেখি ওদের কনফ্রন্টেশন টেস্ট, যেটা ওইটা করতে দেয়। মানে দুইটা যদি সবচেয়ে কমন, সবচেয়ে বেশিবার আসছে কি এই দুইটা। ইএনটিতে হচ্ছে এই টিউনিং ফর্ক টেস্ট, আর আইতে দেয় হচ্ছে কনফ্রন্টেশন টেস্ট। তো তোমার সামনে কি প্রশ্ন থাকবে? দেখো স্টেশন 10 কি প্রশ্ন থাকবে? প্লিজ পারফর্ম দ্য রিনে টেস্ট অন রাইট এয়ার অ্যান্ড ওয়েবার টেস্ট অন দ্য পেশেন্ট বাই টিউনিং ফর্ক। বুঝতে পারছো? তুমি যাবা, তোমার সামনে দুইজন মানুষ থাকবে। একজন থাকবে রুগী একটা, সেই রুগী অনেক সময় তোমার ব্যাচের ইন্টার্নি দেওয়া, অনেক সময় বসায় রুগী পাওয়া যায় না, অনেক সময় খালা টালা ধরে আনি একটা। এই আর সামনে তোমার একজন টিচার থাকবে, তুমি এই পারফর্ম করতেছো কিনা সেটা মার্কিং করার জন্য। বুঝতে পারছো? এখন এরপরে তোমায় ঠিকভাবে করতেছো কিনা এটা দেখার জন্য 2টা জিনিস আছে। এই যে দেখো, একটা চেক লিস্ট, এটা হচ্ছে ওরা আমাদেরকে পাঠায়। কি কি জিনিস দেখতে হবে এবং পারলে কত মার্ক, পার্সিয়ালি পারলে কত, না পারলে কত। যেমন টিউনিং ফর্ক টেস্টে আর তোমার যে টিচার, তার কাছে এই চেক লিস্টটা থাকে। চেক লিস্ট দেখে দেখে সে মার্ক বসাবে, এটাই সিস্টেম। গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন, তুমি এসে নিজের সালাম দিলা কিনা এবং নিজের পরিচয় দিলা কিনা সেটার জন্য মার্কস। এখানে দেখো মার্কস কত দেওয়া। সেলফ ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রেটিংস টু দ্য পেশেন্ট, পারলে কত? 0.25, অর্ধেক পারলে এর অর্ধেক 0.025, আর না পারলে 0। তারপর 2 নাম্বার কি আছে? ভার্বাল কনসেন্ট অফ দ্য পেশেন্ট। তুমি যদি ভার্বাল কনসেন্ট নাও, মেক দ্য পেশেন্ট সিট কমফোর্টেবলি। তারপর হচ্ছে আস্কিং টু ফিক্সড, হ্যাঁ। তারপর তুমি এই যে ঠিকভাবে কমফোর্টেবলি পেশেন্টকে কমফোর্টেবলি বসাইছো কিনা এবং তুমি নিজে কমফোর্টেবলি বসছো কিনা সেটার জন্য এদের ডান নট ডান একটা চেকলিস্ট দেওয়া আছে। ওকে, এখানে দেখো কি কি পয়েন্ট আছে। ভার্বাল কনসেপ্ট অফ দ্য পেশেন্ট, তুমি কনসেন্ট নিছো কিনা এটার জন্য 0.25, না যদি ঠিকভাবে না নাও অর্ধেক, না পারলে 0। এক্সপ্লানেশন অফ দ্য প্রসিডিউর অফ রিনে টেস্ট টু দ্য পেশেন্ট, তুমি যে এক্সপ্লানেশন ঠিকভাবে পড়লা কিনা, যে এই টেস্টটা আমি আপনার কানের সামনে ধরবো, পিছনে ধরবো, কোথায় ভালো শুনবেন, এগুলো ঠিকভাবে করতে পারলে কত? 0.5, অর্ধেক পারলে কত, না পারলে কত। স্ট্রাইকিং দ্য
tuning fork at the dorsal third and hearing the second by the self, মানে তুমি নিজের হাতে এটা বাজাইলা কিনা এবং তুমি নিজের কানে শুনলা কিনা, হাতে বাজাইতে হবে এবং নিজের কানে শুনতে হবে। সেটার জন্য 0.25, না অর্ধেক করলে বাজাইলা কানে শুনলা না, মানে কি অর্ধেক হইলো 0.25, না পারলে 0। হোল্ডিং দ্য টিউনিং ফর্ক ল্যাটারাল টু দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল এন্ড ওভার দ্য মাস্টার্ড প্রসেস, তুমি দুইটা জায়গায় ধরলা কিনা। যদি ল্যাটারাল মানে এই যে কানের সামনে ধরো তাহলে 0.25, পিছনে ধরলে আবারও এই যে মাস্টার্ড প্রসেসের মধ্যে ধরলে আরো 0.25, মিলে 0.5, অর্ধেক করলে 0.25, না পারলে। ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট অফ রিনে টেস্ট, তুমি এটাকে ইন্টারপ্রিট করে তোমার টিচারকে বললা কিনা, সেটার জন্য 5.525 এত। এক্সপ্লানেশন তাহলে রিনে গেল, হ্যাঁ রিনে শেষ। এবার আসে এক্সপ্লানেশন দ্য প্রসিডিউর অফ ওয়েবার টেস্ট টু দ্য পেশেন্ট, তাহলে তুমি এবার কি ওয়েবারের জন্য তুমি পেশেন্টকে এক্সপ্লানেশন করলা, সেটা পারলে কত, না পারলে কত, অর্ধেক পারলে কত। হোল্ডিং দ্য বেজ অফ দ্য টিউনিং ফর ওভার দ্য forehead or vertex and fixing the head with the head, এবং তুমি হেডের সাথে এটা ঠিকভাবে ফিক্স করলা কিনা, মানে বেজে ধরে তারপরে তুমি এই যে মাথার সাথে যে ফিক্স করলা সেটার জন্য কত, এই যে মার্ক দেওয়া। ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট অফ দ্য ওয়েবার টেস্ট, ইন্টারপ্রিটেশন করলা তুমি তোমার টিচারকে। এন্ড থ্যাঙ্কস গিভিংস টু দ্য পেশেন্ট 0.25। হ্যাঁ, তো দেখো তোমার যে চেকলিস্ট যেটা আমাদেরকে দেওয়া হয় যে এটা দেখে দেখে তাদেরকে মার্ক দিবে, সেটা এইভাবে ডিসক্রাইব করা, বুঝতে পারছো? আর এখানে এই যে মার্কস দেওয়ার জন্য জায়গা আছে, এখানে ধরো এই যে 7টা পয়েন্ট আছে, এই আমরা এখানে কি করি, সাধারণত আমরা এগুলো টিক দেই, হ্যাঁ টিক দেই, ক্রস দেই, টিক দেই, ক্রস দেই, এইভাবে তো আর মার্কিং আসলে করা যায় না, করিও না। তোমরা কি কি করো, এই যে আস্কিং দা ফিক্সড অন দ্য এক্সামিনিস নোস, এটা অন্য আর একটা হিসেব। কভারিং দা, ও এটা হচ্ছে আই এর চেকলিস্ট, ভুলে আমি এটা নিয়ে আসছি, বুঝতে পারছো? তো এরকম একটা চেকলিস্ট তো আমাদের দিছে, আবার এরকম আর একটা ফাঁকা চেকলিস্ট আমাদের দিবে, এরকম একটা ফাঁকা চেকলিস্ট আমাদের দিবে। তো অ্যাজ এ হোল আমরা আসলে এত মার্কিং তো আর বসানো যায় না, ওই ডান পার্শিয়ালি ডান কয়েকটা টিক দিয়ে এভারেজ একটা মার্কস আমরা তোমাদের দেই। তবে এই জিনিসগুলো আমরা ফলো করি যে তুমি এই সবগুলো পয়েন্টে টাচ করছো কিনা, এবং যদি খুব ভালোভাবে টাচ করো তাহলে ভালো, এই ডানের দিকে বেশি টিক দেয়, যেখানে দেখি যে একটু দুর্বলভাবে টাচ করছো সেখানে পার্শিয়ালি ডানে টিক দেয়। এভাবে কতগুলো এই পাশে কয়টা টিক পড়লো, এই পাশে কয়টা পড়লো, মোটামুটি একটা আইডিয়া করে তোমাদেরকে এই মার্কসটা দেওয়া হয়, বুঝতে পারছো? এই কথা কাও কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো, তাহলে কয়টা গেল? 4টা না? জি স্যার। 4টা। আরেকটা সেশনে কি থাকে? আরেকটা সেশন যেটা তোমাদের কাছে সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে যে অডিওমেট্রি, পিওর টোন অডিওমেট্রি। হ্যাঁ, তো এটা তোমাদেরকে আজকে পড়াবো না, কারণ এটা এইভাবে অনলাইনে পড়ানো যায় না। তোমরা আসো, তারপর পড়াইতে হবে, এবং এটা সবাইকে পড়াইতে হবে। এমন না যে তোমরা 30 জন আসো 30 জনকে পড়াইলাম, এটা একদম 100তে 100, কারণ এইটা পারোই না এইটা গিয়ে শেষকালে। তো এটা আসার পর আমি পড়াই দিব, হ্যাঁ এটা তোমরা মনে রাখো, আজকে পড়াবো না। আর কারো কোনো কোশ্চেন অসপি নিয়ে? স্যার ইনস্ট্রুমেন্টের ছবিগুলো স্যার আরেকবার দেখালে একটু ভালো হতো স্যার। আর দেখাইতে পারবো, বলতে পারবো না। না স্যার, একটু স্যার দেখাইলে হবে স্যার, মানে 2 সেকেন্ড। এটা হচ্ছে অ্যারিনয়েড কিউরেট, এটা ট্রাকিস্টমি টিউব, এটা হচ্ছে বয়েল ডেভিস মাউথ গ্যাপ, এটা হচ্ছে টিউনিং ফর্ক, এটা হচ্ছে টিলিস ফরসেপ, এটা মাস্টার্ড হোমোস্ট্যাটিক, মলিসন মাস্টার্ড হোমোস্ট্যাটিক রিট্রাক্টর, ফুদিকাম নাসাল স্পেকুলাম, ল্যারিঞ্জিয়াল মিরর, এগুলাই।
স্যার আজকে পরীক্ষার সম্ভাব্য ডেট দিছে স্যার। কবে? স্যার একটু আগে স্যার, সেটা কবে? মার্চের 24 তারিখ স্যার। আর খুলবে কবে তোমাদের কলেজ? স্যার ওই নিয়ে কিছু দেয় নাই, শুধু বলছে যে হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিতে, এটাই স্যার। মানে এই ছাত্রদেরকে পরীক্ষার জন্য পড়াশোনা করার নির্দেশ দেওয়া হলো। মার্চের 24 তারিখ? জি স্যার, এখন ওই ব্লক হবে কিনা, ব্লক অ্যাসেসমেন্ট এক্সামিনেশন হবে কিনা, বা কলেজ খুলবে কিনা স্যার, এই নিয়ে স্যার কোনো নোটিশ দেয়নি স্যার। আচ্ছা, একটা রিটেন কোশ্চেন আলোচনা করি, তারপর যাই। তারপরে তোমাদের সাথে আবার আমি কবে ক্লাস পাবো বলো তো? স্যার আবার তো স্যার যদি ওই যে সামনাসামনি ক্লাস হয় স্যার, তখন স্যার। ব্লক আর ঘুরবে না এভাবে? স্যার ঘুরবে কিনা স্যার এখনো বলতে পারতেছি না স্যার, বা কলেজ খুলে যায় কিনা, সামনাসামনি নিতে বলে কিনা স্যার, ওইটাও বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, তো শোনো, এখনো তো তোমাদেরকে আমি কি কি পড়াইছি বলো তো তাহলে? শারমিন, না 5 মিনিট। হ্যাঁ, কি কি পড়াইছি বলো তো? বলে না কেন? স্যার হচ্ছে মানে অ্যাজ এ টোটাল স্যার, মানে প্রথম থেকে স্যার। হ্যাঁ, স্যার প্রথম থেকে স্যার হচ্ছে ওই যে থ্রোট পড়াইছিলেন স্যার, থ্রোটের মধ্যে স্যার হচ্ছে টনসিলেক্টমি, এর মানে টনসিল রিলেটেড সব, দেন হচ্ছে মিডলাইন সোয়েলিং, দেন হচ্ছে স্যার হচ্ছে ওই যে থাইরয়েডেক্টমি স্যার, থাইরয়েড স্যার। হুম। আর স্যার এরপরে স্যার হচ্ছে ট্রাকিওস্টমি স্যার, মানে ওইগুলা স্যার পড়াইছেন স্যার। ল্যারিংস? জি স্যার। ল্যারিংস তো পড়াইছি স্যার। ল্যারিংসটা স্যার আমি স্যার ওই মাঝখানে স্যার আমার 2টা ক্লাস মিস গেছিল স্যার। ল্যারিংস খুব ভালোভাবে পড়ানো হয়েছে। পড়াইছি না তোমাদের ল্যারিংস? স্যার জি কে স্যার বলো? পড়ানো হয়েছে। হ্যাঁ, ল্যারিংস খুব ভালো করে পড়াইছি। থ্রোট পুরোটা, থ্রোটের মধ্যে টনসিল, ল্যারিংস, ট্রাকিওস্টমি, তারপর নেকের মধ্যে তোমার মিডলাইন, ল্যাটারাল নেক সুইলিং। থাইরয়েড কি পড়াইছিলাম তোমাদের? না স্যার, জাস্ট থাইরয়েড স্যার। থাইরয়েডেক্টমি পড়ানো হয়েছে, অপারেশনটা পড়ানো হয়েছে শুধু, জি থিওরি স্যার, ওই পড়ানো হয়নি। অপারেশনটা স্যার। ও, তাহলে থাইরয়েড একদিন লাগবে আমার। আর তোমার কানের মধ্যে বাকি আছে হচ্ছে তোমার কি কি? মিনিয়ার্স ডিজিজ স্যার, আর অটোস্ক্লেরোসিস। অটোস্ক্লেরোসিস। এগুলোর জন্য 2টা ক্লাস হইলে আমি মোটামুটি পড়া দিতে পারবো, 2টা ক্লাস। আর রিটেন কোশ্চেন নিয়ে ডিসকাশন করতে হবে, আজকে আর পারতেছি না, রুগী বসে আছে। কবির স্যারও নেই, আতিক স্যারও নেই, রুগী না দেখলেও সমস্যা আছে। তো তাহলে মিনিয়ার্স ডিজিজ, অটোস্ক্লেরোসিস, তো কবে এগুলো নিব, কবে বলো? মানে আমারও তো একটা স্যাটিসফ্যাকশন আছে। জি স্যার। স্যার পরে যদি স্যার মানে যদি আমাদের কলেজ খুলে যায় স্যার, তখন তো স্যার সামনাসামনি নেওয়া যাবে স্যার। হ্যাঁ, আর যদি এক্সামিনেশন স্যার, জি স্যার ওইগুলা করা যাবে। আর যদি স্যার না খুলে স্যার, সেই ক্ষেত্রে তো আবার অনলাইনে স্যার যদি ক্লাস রিপিটেশন না হয় স্যার, তাহলে হচ্ছে ওই আপনি স্যার আমাদেরকে স্যার বিকালে যদি সময় দেন স্যার, সেই ক্ষেত্রে আমরা নিজেরা লিংক খুলে স্যার ওইটা করতে পারলাম স্যার, আপনি বাসা থেকেও করতে পারবেন স্যার। ঠিক আছে, মাস পর্যন্ত তো অফ রাখবে না, কিছু না কিছু চালাবে আর কি। জি স্যার, সামনাসামনি স্যার ব্লক হওয়ার একটা চান্স আছে, কারণ স্যার ওই যে ডিএমসি তে তো স্যার ব্লক হয় নাই স্যার। তাহলে দেখো যদি হয় তো শিখাই দিলাম। জি স্যার, এখন ওরা দাবি করতেছে স্যার সামনাসামনি ব্লক করবে, কিন্তু ওদের করোনা পেশেন্ট অনেক, এখন স্যাররা বলতেছে নিবে না সামনাসামনি। এখন স্যার এটা আসলে কি ডিসিশন হয় স্যার এখনো বলা যাচ্ছে না স্যার। ওদের তো করোনা রোগী অনেক। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক যেভাবে হয়। তবে আমি মানে আমার স্যাটিসফ্যাকশনের জায়গা, নোটস তোমাদের পড়াইনি তাই না? আমি নোটস পড়াইনি। নোটস কে পড়ায়? কবির স্যার? জি স্যার, নোটস কবির স্যারই পড়াইছিল স্যার, ওই যে যখন ভালো কলেজ পড়ায় রেগুলার ক্লাস হইছে স্যার। হ্যাঁ, কবির স্যার তো ভালো পড়ায়, মানে স্টুডেন্টরা বলে, আমি তো ক্লাস করিনি, স্যাররা বলে যে কবির স্যার মানে তোমরা বুঝো ভালো আর কি। জি স্যার, স্যার ওই যে নোট করে করে পড়াইছে টপিক ওয়াইজ। ঠিক আছে, তারপর যদি সময় পাই পড়াবো, আর না পাইলেও আমি এই কয়টা এক্সট্রা ক্লাস নিয়ে হোক আর যেভাবে হোক পড়াবো, তাইলে অন্তত বুঝবো যে তোমাদের শুধু আমি নোটস পড়াইনি EM13 কে, আর বাকি সব পড়াইছি। নিতে পারছো না পারছো আমার কিছু করার নাই, অনেকে বেশিরভাগই তো ক্লাস করো নাই, 30 জন করে করছে, কিন্তু আমি পড়াইছি, এটা তো আমার স্যাটিসফ্যাকশন।
তবে এটুক নিবো আর কি, রিটেনের উপর একটা ক্লাস নিব, রিমিনিয়াস আর অটোস্ক্লেরোসিসের উপর একটা ক্লাস হবে, আর থাইরয়েডের উপর একটা ক্লাস, এই 3টা ক্লাস। আর এটা তুমি আমাকে একটু যেভাবে হোক আগে ম্যানেজ করে দিও, আর ব্লকে যাতে আমি 2 দিন টাইম দিলে বা 1 দিন টাইম দিলেও আমি তোমাদের এক্সামিনেশন গুলো শেষ করে দিতে পারবো, ঠিক আছে? জি স্যার। আর যদি তোমাদের কোনো ক্লাস না হয় আমাকে জানাও, প্রয়োজন আমি রিটেনের ক্লাসটা একপাকে নিয়ে। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার হচ্ছে ওই যে 11 তারিখ পর্যন্ত তো আপাতত শিডিউল দেওয়া আছে স্যার, এরপরে ডিসিশন হ্যাঁ। যেটা স্যার ওই অনুযায়ী স্যার আপনাকে জানাবো স্যার। হ্যাঁ, তোমরা কেউ যোগাযোগ করো না আমার সাথে, তোমাদের সাথে আমার সব রকম যোগাযোগ কম। তো যোগাযোগ করো কিভাবে ভালো হয়। জি স্যার, ফোন দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ফোন দিও। তো ঠিক আছে, তাই ভালো থাকো। আজকে ক্লাস বুঝছো তো? জি স্যার। আজকে এগুলো খুব ভালো করে পড়ো, এগুলো তোমাদের আশা করি এর মধ্যে থেকেই কমন পেয়ে যেতে পারো সবকিছু, আর না হলেও তো 2-2টা 3টা পেলেও পাবে। আর ওই যে ইয়া যেটা, এটা নোট করে রাখো, মনে করবা অসপি ক্লাসের সময়, অসপি না তো যখন ক্লাস করাবো তোমাদের, মানে যদি আমাদের 2 দিন দেয় কিসের জন্য, কি বলে স্যার ওই যে ব্লকের জন্য স্যার। হ্যাঁ, ব্লকের জন্য, সামনাসামনি। তখন আমরা কিন্তু মেনলি শিখবো কি, এই অডিওমেট্রি, 2 নম্বরে শিখবো হচ্ছে এক্সামিনেশন গুলো স্যার। এক্সামিনেশন গুলো। হ্যাঁ, আর ফাঁকে ঝোঁকে যদি পারো এগুলো আমি যেগুলো বললাম এগুলো একটু নিয়ে নিবো। হ্যাঁ, জি স্যার। ভালো থাকো। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনিও সাবধানে থেকে। এটা ক্লোজ করো তো।